কিছু কিছু কোশ্চেন তোমাদের মনে থেকে থাকতে পারে। এখন মেডিকেলে তো প্রতি বছর 20টা করে ফিজিক্স থেকে প্রশ্ন আসে, এবং তোমাদের যে প্রশ্ন ব্যাংক আছে সেখানে দেখবা যে 2001 সাল থেকে মোটামুটি 2019 সাল পর্যন্ত যত ভর্তি পরীক্ষা হয়েছে সবগুলো ভর্তি পরীক্ষার প্রশ্ন এখানে দেওয়া ছিল টপিক অনুযায়ী ভাগ করে। এখন আমি যদি প্রত্যেকটা টপিক মানে প্রত্যেকটা কোশ্চেন বসে বসে এখন রিডিং পড়তে যাই, তাহলে ওইটা পড়তে পড়তে আজকে আমাদের রাত শেষ হয়ে যাবে, কিন্তু কোশ্চেন সলভ করা শেষ হবে না। এই কারণে আমাদের যে কোশ্চেন ব্যাংকটা আছে ওইটা হচ্ছে আমরা সিরিয়ালি দেখবো যে কোন কোন ম্যাথ আমাদের এখানে আসছে। তো মোটামুটি আমি ক্লাসে প্রায় প্রত্যেকটা ম্যাথই চেষ্টা করব এখানে সলভ করে দেওয়ার। কারণ কি, ম্যাথে হয়তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখবো যে তুমি ম্যাথের নিয়মগুলা পারো, কিন্তু পরীক্ষা হলে সবচেয়ে সম্ভাবনা এটাই বেশি যে আমরা ক্যালকুলেশন করতে গিয়ে আটকে যেতে পারি। তো আমি কিভাবে ক্যালকুলেশনটা করলে সুবিধা হয় সহজে সেটা বলে দিব। এছাড়াও তোমার যদি নিজের কোনো প্রশ্ন থাকে যে আমি একটা চ্যাপ্টার শেষ করলাম, তারপর যদি তোমার মনে হয় যে ম্যাথ গুলা ছাড়া অন্য কোনো প্রশ্ন নিয়ে, অন্য কোনো অপশন নিয়ে, বা ওই চ্যাপ্টারের তোমাদের তো রিসেন্টলি হচ্ছে তোমাদের সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল শেষ হয়ে গেল যে ফিজিক্স এর, যে এই 3 দিনের মধ্যে পড়তে গিয়ে তোমাদের নিজেদের কোনো প্রবলেম হয়েছে কিনা ফিজিক্স নিয়ে, সেটাও যদি থাকে তাহলে ওই চ্যাপ্টার রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে তুমি কমেন্টে জানালে আমি সেটা দেখে অ্যান্সার করে ফেলতে পারবো, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে তাহলে মেন কথা। আর ক্লাসে আমরা মোটামুটি যেসব অঙ্ক করবো, এবং প্রায় প্রত্যেকটা অঙ্কই যেগুলো আমাদের বিগত বছর আসছে সব কয়টা অঙ্কই তুমি হ্যান্ড নোট হিসেবে ক্লাসে শেষে পেয়ে যাবা। তাহলে ক্লাসে আসলে মোটামুটি একটু আমরা যদি বোঝার দিকে মনোযোগ দিই তাহলেই বেটার। তুমি তো নোট এটা পেয়ে যাচ্ছ, কষ্ট করে বসে বসে তোলার চাইতে একটু মনোযোগ দিলে ভালো। আরেকটা জিনিস করতে পারো, সবার হাতের কাছে যদি ফিজিক্সে তোমাদের যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটা যদি থাকে তাহলে আরো একটু বেশি ভালো। যা যা কথাবার্তা বলবো বা যেগুলো আমরা অঙ্কগুলা করবো শর্টকাট গুলো তুমি পাশে লিখে নিতে পারলে একবারে তোমার নোটও হয়ে গেল, ঠিক আছে? পরবর্তীতে একবার দেখে নিলেই হইল। আচ্ছা, তাহলে যেহেতু কোনো প্রবলেম নাই, যারা ক্লাস করার রেগুলার অলরেডি আমার ধারণা চলে আসছো, আমি দেখো আমি একটা স্লাইড দেখাচ্ছি, এটা তোমরা দেখতে পাও কিনা। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মোটামুটি আমরা সব চ্যাপ্টারই আলোচনা করবো। এখন চ্যাপ্টার কিন্তু অনেকগুলা, তার মানে সলভ কিন্তু আসলে কম হবে না, সলভ কিন্তু আসলে অনেকক্ষণ হবে। তাহলে তোমার টোটাল আমরা 21টা চ্যাপ্টার কিন্তু আজকে এখানে দেখতে যাচ্ছি আর কি। তো ভৌত জগৎ ও পরিমাপ আমরা যেভাবে তোমাদের কোশ্চেন ব্যাংকের সিরিয়ালে ছিল, আমরা কোশ্চেন ব্যাংকের সিরিয়াল অনুযায়ী যাব, উল্টাপাল্টা করার দরকার নেই। এবং মোটামুটি আমি তো বললামই যে ম্যাথ আমরা হচ্ছে আমি মোটামুটি সবগুলাই এখান থেকে দেখবো। এছাড়াও যদি তোমাদের নিজেদের কোনো প্রশ্ন থাকে কোনো সমস্যা নেই, ওইটা তুমি যদি কমেন্ট করো তাহলে আমরা ওইটা নিয়ে আলোচনা করতে পারি আর কি। আচ্ছা, তাহলে ভৌত জগৎ ও পরিমাপ থেকে আগে একটু বলি এখান থেকে ম্যাথ কিরকম আসে। গত কয়েক বছর মানে ভৌত জগৎ ও পরিমাপ থেকে গত 4-5 বছরের মধ্যে এখান থেকে একদম ডিরেক্ট এই চ্যাপ্টার থেকে 3টার মতো ম্যাথ আসছে আর কি। তো তোমার যদি কোশ্চেন ব্যাংক দেখো তুমি খেয়াল করলে দেখবা আরো কয়েকটা এক্সট্রা ম্যাথ দেওয়া আছে, কিন্তু সবগুলো আসলে এই চ্যাপ্টারের ম্যাথ না। যেমন এখানে দেখবা 16-17 নাম্বার যেটা ম্যাথ আছে, এগুলো আসলে এই চ্যাপ্টারের ম্যাথ না, কিন্তু এই চ্যাপ্টারে চলে আসছে আর কি। কিন্তু সোললি মানে এই চ্যাপ্টারের একদম স্পেসিফিক ম্যাথ হচ্ছে যে তোমার 7, 9, তারপর এই পাশে গেলে দেখবে 18 নাম্বার এই ম্যাথগুলা। তো 7 নাম্বারটা একটু দেখি আমরা কি বলছে এখানে, যে একটি দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে এত। পরিমাপের শতকরা ত্রুটি জানতে চাইছে। শতকরা ত্রুটি এখন খেয়াল করলে দেখবা আমাদের যে শতকরা ত্রুটি বের করার পরীক্ষাতে বের করার জন্য একদম বইতে একটা ডিরেক্ট সূত্র দেওয়া আছে। সূত্রটা হচ্ছে শতকরা ত্রুটি সমান সমান প্রকৃত মান মাইনাস প্রাপ্ত মান ডিভাইডেড বাই প্রকৃত মান ইনটু 100%। ওকে, তো এখানে একটু ভুল ছাপা হয়েছে, দেখো ওরা মান বের করতে হবে, আমাদের মান বের করার দরকার ছিল এরকম যে প্রকৃত মান হচ্ছে 10.40 মাইনাস প্রাপ্ত মান হচ্ছে 10 ডিভাইডেড বাই হচ্ছে প্রকৃত মান মানে হচ্ছে 10.40 ইনটু 100%। এটা হচ্ছে আমাদের মান। ওইখানে ওরা -10 না লিখে -40 লিখছে, -40 হবে, এটা হচ্ছে -10 হবে। আচ্ছা, তাহলে আমরা একটু হিসাব করার চেষ্টা করি। এটা যদি নরমাল নিয়মে তুমি হিসাব করো তাহলে দেখো এরকম পর্যন্ত আমরা ক্যালকুলেটর ছাড়া যাইতে পারি। কিভাবে? তাহলে উপরে থাকতেছে হচ্ছে 0.40 আর নিচে থাকতেছে হচ্ছে 10.40 ইনটু 100%। তাহলে এইখানে চাইলে তুমি মোটামুটি একটু আন্দাজ করে এই 10.40টাকে তুমি যদি 10 ধরে নাও, এটাকে তুমি যদি 10 ধরে নাও, এটাকে 10 ধরে নাও, তাহলে এই যে দেখো 10 তুমি এটাকে যদি কাটো তাহলে তোমার আসতেছে 10 এবং 10 ইনটু
0.40 মানে হচ্ছে 4, তার মানে অ্যান্সারটা হবে হচ্ছে 4 এর থেকে একটুখানি কম। এখন অপশনটা আসলে এরকম ভাবে দিছে যে 3.8 এবং 3.84 দুইটাই কিন্তু 4 এর থেকে অল্প একটু কম। তো মোটামুটি আরেকটু যদি স্পেসিফিক হিসাব করে বের করো তাহলে এই অঙ্কের জন্য বেটার। আর তোমার যদি অপশন এরকম মনে হয় যে না দেখলে বের করা যায়, সেক্ষেত্রে তুমি 3.8 আর একটা অপশন যদি 3. অন্য কিছু থাকতে তাহলে মোটামুটি একটা গেস করে বলা যায় তো আর কি অ্যান্সারটা, ঠিক আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আসলে আন্দাজ করে অ্যান্সারটা বলা যায়। এই অঙ্কটার ক্ষেত্রে একটু অনেকের ক্ষেত্রে একটু কঠিন হবে যে কোনটা একদম সঠিক অ্যান্সার, কিন্তু বাকি অঙ্কগুলোর ক্ষেত্রে সামনে আগে গেলে দেখবা ওরকম কোনো ঝামেলা হয় না আসলে। ওকে, 9 নাম্বারটা এখানে একটা নিয়মে করছে, এটা এই নিয়মে করার দরকারই নেই, এটা বাদ। এই নিয়মে করার চাইতে 2 লাইনে অঙ্ক শেষ করে ফেলা যায়। 2 লাইন থেকে আমি বলি, দেখো 1 মাইল এবং 1 কিলোমিটার দূরত্বের মধ্যে পার্থক্য কত, এটা মিটারে প্রকাশ করতে বলছে। এখন খেয়াল করে দেখো, পার্থক্য মানে কি, বিয়োগ করা। একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, যখন আমরা যোগ বিয়োগ করতে যাব তখন আমাদের যোগ বিয়োগ করার জন্য রাশির দুইটার একক আসলে একই রকম হইতে হয়। কিরকম, তুমি যদি বাজারে গিয়ে বলো যে আমাকে এই যে 10 কেজি চালের বস্তা থেকে আমাকে 1 লিটার চাল দেন, এটা কিন্তু কখনোই ওটা বিয়োগ করা সম্ভব না। কারণ কি, কেজি এবং লিটার এই দুইটা কিন্তু একক সেম না, তুমি কখনো বলতে পারবে না 10 কেজি চাল থেকে 5 মিটার চাল আমাকে দেন, এরকম বলা যাবে না। আমাকে একক সেম হইতে হবে। একক সেম না হইলে গুণ ভাগ করা যায়। যেমন এই যে ধরো আমরা মিটার পার সেকেন্ড স্কয়ার লিখতেছি, মিটারের সাথে সেকেন্ড গুণ করতেছি আমরা, তাই না, বা ভাগ করতেছি, এটা কিন্তু গুণ ভাগ যায়। মিটার সেকেন্ড আমরা এগুলা গুণ ভাগ করতে পারি, কিন্তু তুমি কখনোই মিটার মাইনাস সেকেন্ড স্কয়ার এরকম তুমি কোনো কিছু লিখতে পারবে না। তাহলে আমাকে বলছে যে 1 কিলোমিটার এবং 1 মাইলের মধ্যে পার্থক্য, তুমি মনে মনে বললা 1 - 1 = 0, চমৎকার ভাবে শূন্য আসলো, কোনো পার্থক্য নাই, এটা কিন্তু আসলে ঠিক না। করতে হবে কি, মিটারে নিয়ে করতে হবে, মানে একক সেম নিয়ে করতে হবে। আমরা সবাই জানি 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। আমরা এটাও জানি 1 মাইল, এটা কিন্তু মুখস্থ থাকতে হবে। 1 মাইল সমান সমান হচ্ছে 1.61 কিলোমিটার। 1.61 কিলোমিটারকে আমরা যদি 1000 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা মিটারে চলে আসি। তাহলে আমাদের এই মানটা এবং এই মানটা দেখো, দুইটা মানে এখন মিটারে চলে আসছে না। এখন আমরা চাইলে এটা থেকে আমরা পার্থক্য বের করতে পারি। পার্থক্য মানে কি, বড় মান থেকে ছোট মান বিয়োগ, তাহলে কত থাকলো, 610। তাহলে আমাদের এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আর এখানে যেভাবে নিয়মটা করা আছে, এটা বইয়ের নিয়ম তুলছে, তো এটা অনেক কঠিন ভাবে, অনেক জটিল ভাবে করা আছে, এইভাবে করার দরকার নেই। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপর দেখো 16 নাম্বারটা, খুব সহজ অঙ্ক। 4 মিটার পার সেকেন্ড বেগে বেড়ে লিখছে, বেগে হবে একটি বল খাড়ার উপর দিকে নিক্ষেপ করলে কত সময় শূন্য থাকবে। এখানে একটু বোঝার ব্যাপার হচ্ছে শূন্য থাকবে কথাটা মানে কি। এটা যদি ভূমি হয়, একটা বল যদি এখানে থাকে, আমি কি করছি, এটাকে শূন্যে ছুঁড়ে মারছি এবং সে উপরে গিয়ে আবার সে নিচে চলে আসছে। দেখো এই বলটা কতক্ষণ পর্যন্ত শূন্য ছিল। শূন্য মানে কি শুধুমাত্র এতটুকু জায়গা না, শূন্য মানে হচ্ছে একদম মাটির ঠিক উপর থেকে এই জায়গা পর্যন্ত। তার মানে সে যখনই মাটিটা ছাড়ছে তার থেকে শুরু করে একদম মাটিটা টাচ করার আগ পর্যন্তই সে শূন্য ছিল। তার মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্তই সে শূন্য ছিল। তার মানে কি, টোটাল যতক্ষণ পর্যন্ত যাইতে লাগছে, যতক্ষণ পর্যন্ত আসতে লাগছে, টোটাল সময়টাইতে সে শূন্য ছিল। এই টোটাল সময়টাকে আমরা একটা নাম দিছি, এই নামটা হচ্ছে বিচরণ কাল। তার মানে আমার টোটাল বিচরণ কালটা বের করা মানে কতক্ষণ শূন্য ছিল সেটা বের করা। তাহলে বিচরণ কাল বের করার জন্য তোমরা এতদিনে হয়তো সূত্র মুখস্থই করে ফেলছো। বিচরণ কাল বের করার জন্য আমরা সূত্র জানি হচ্ছে এরকম, t = 2v0/g। তাহলে 2v0, এখানে v0 এর মান ছিল হচ্ছে 48 আর g হচ্ছে 9.8। তাহলে 2 × 48 মানে হচ্ছে 96 আর 9.8, তাহলে 96 কে 9.8 দিয়ে ভাগ করতে হবে। মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু তোমরা যারা এতদিন রেগুলার একটু প্র্যাকটিস করছো তোমরা জানো আসলে 9.8 × 9.8 বা 9.8 স্কয়ার মানেই হচ্ছে 96। তাহলে এটা দিয়ে ভাগ করলে আসলে 9.8 আসার কথা। আর তোমার যদি ওইটাতেও কষ্ট হয় কোনো সমস্যা নেই, তুমি 9.8 কে 10 ধরো আর 96, তাহলে কত হওয়ার কথা, 9.6 হওয়ার কথা। দেখো এখানে অপশন দেখলে বোঝা যায়,
এই যে দেখো বাকি অপশন দেখলে বোঝা যায় অ্যান্সার হবে 9.8। 17 নাম্বার কি বলছে, একটি চাকার ব্যাস 1 মিটার, এটি প্রতি মিনিটে 30 বার ঘুরলে প্রান্তের রৈখিক বেগ কত? খুবই সহজ অঙ্ক, আমরা এটা করতে পারি এইভাবে যে v হচ্ছে ওমেগা আর, কিন্তু এখানে তো ওমেগার মান দেওয়া নাই, তাহলে আমরা ওমেগা বের করতে পারি কিভাবে, 2 পাই n/t ইনটু r। যারা অকারণে শুধু শুধু কমেন্ট করতেছো তাদের কারণে কিন্তু যারা প্রশ্ন করতেছো প্রশ্নগুলো হারায় যাচ্ছে, বুঝাতে পারছি? তাহলে বেশি যদি কথাবার্তা বলো তাহলে মিউট করে দেওয়া হবে এবং পরবর্তীতে আর কোনো কমেন্ট করতে পারবা না। আচ্ছা, এখানে খেয়াল করে দেখবা, তুমি যদি অপশনগুলো চেক করে দেখো, অপশনের মধ্যে কিন্তু আমাদের পাইতে মান দেওয়া আছে, মানে পাইটা ওরা ভাঙে নেই, তাহলে আমরা এখানে পাই ভেঙে 3.14 আনসার লেখার দরকার নেই। এর মানে বলছিল হচ্ছে 30 বার। টি কি বলছে হচ্ছে প্রতি মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড। আচ্ছা, আর এর মান কত আমরা দেখি। এখানে ভুল হয় কোথায় দেখো, এখানে আর এর মান বলছে 1 মিটার, আর এর মান বলছে আসলে না, এখানে কিন্তু ব্যাস বলছে। এখানে যদি ব্যাস বা ডি যদি 1 মিটার হয় তাহলে আর এর মান কি তার ঠিক অর্ধেক হবে না, তাহলে এটা আসলে হাফ হবে। এই জায়গাটাতে তোমাদের একটা ভুল হওয়ার সম্ভাবনা থেকে থাকবে আর কি। তাহলে তুমি এখানে খেয়াল করবে এটা কি ডি বলছে নাকি এটা আর বলছে, ডি এবং আরটা যেন পরীক্ষা হলে খেয়াল থাকে। তাহলে ডি হচ্ছে 1 আর হচ্ছে হাফ। ওকে, হিসাব করি দেখি আমরা পারি কিনা। তাহলে 30 কে 60 কে 30 দিয়ে কাটলে হয় 2, 2 দিয়ে কাটা চলে যাচ্ছে, তাহলে आंसर থাকে π/2। ওকে, आंसर হচ্ছে এই যে π/2। এই দুটো অঙ্কই আমাদের অন্য চ্যাপ্টারের অঙ্ক। আসলে আমাদের অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের অঙ্ক হচ্ছে 18 নাম্বারটা। একটি সিলিন্ডারের দৈর্ঘ্য হচ্ছে 7/22 মিটার, আয়তন 4 মিটার কিউব হইলে ব্যাস কত হবে? তাহলে প্রথম কাজ হচ্ছে সিলিন্ডারের আয়তনের সূত্র বের করে ফেলা। সিলিন্ডারের আয়তনের সূত্র এটা যদি মুখস্থ না থাকে তাহলে আবার ঝামেলা আছে। সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এল। বলছে যে এই আয়তনের মান কত, 4। তাহলে আমার আর বের করতে বলছে। পাই মানে 22/7, এটা সবাই জানো। এখন আমি কেমনে বুঝলাম যে এখানে আসলে 22/7 বসালে হয়ে যাবে? আমি কেন 3 দৈর্ঘ্যটা এমন একটা পরিচিত সংখ্যা লাগতেছে যেটি ক্রস কাটাকাটি করলে এটা চলে যায়। এই কারণে আমি দেখি মোটামুটি আন্দাজ করতে পারছি। ইনটু আর স্কয়ার, ওই যে এল এর মান কত ছিল, এল এর মান ছিল হচ্ছে 7/22 ইকুয়ালস টু 4। তাহলে দেখো এই 22 চলে গেল, 7 চলে গেল, আর স্কয়ার থাকতেছে হচ্ছে 4 বা আর থাকতেছে হচ্ছে 2, আর থাকতেছে হচ্ছে 2। এখন আবেগে খুশিতে এই আরটাই ধাম করে এখানে যদি বসায় দাও তাহলে কিন্তু আবার অ্যান্সার মিলবে না, কারণ আমাকে এখানে কি জানতে চাইছে, উহার ব্যাস কত জানতে চাইছে। তাহলে 2 ইনটু 2, 2 দুগুণে কত, 4, 4 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটা যেন খেয়াল থাকে পরীক্ষাতে। এই অঙ্কটা আমাদের মেডিকেল, আমি যখন ভর্তি পরীক্ষা দিছিলাম 14তে, এই অঙ্কটা ওই পরীক্ষাতে আসছে। ওকে, তাহলে ফার্স্ট চ্যাপ্টারে এগুলা ছাড়া আর তেমন কঠিন কোনো কিছু আসে নাই। বলো তোমাদের নিজেদের কোনো প্রশ্ন আছে কিনা 1 নাম্বার চ্যাপ্টার থেকে? ভেক্টর যদি তুমি অনুশীলনী কোশ্চেন সলভ করতে যাও বর্তমানে, প্লাস হচ্ছে যদি বইয়ের ভেতর থেকে পড়তে যাও, দেখবা যে অনেক অঙ্ক আছে, অনেক অঙ্ক আছে, অনেক তোমার অনুশীলনীতে ক্যালকুলেশন আছে, কিন্তু এতগুলো কিন্তু পরীক্ষার, তুমি যদি বিগত বছরের প্রশ্ন দেখো কিন্তু এত কিছু আসে নাই। ভেক্টর থেকে সবচেয়ে বেশি আসছে হচ্ছে সংজ্ঞা এবং উদাহরণ। তার মানে ভেক্টর চ্যাপ্টারটা থেকে আমরা সবচেয়ে ভালো করে পড়বো কি সংজ্ঞাগুলা এবং উদাহরণগুলা, যে স্কেলার রাশি কোনটা, ভেক্টর রাশি কোনটা, এসবগুলা, এই জিনিসগুলো বেশি আসছে। আচ্ছা, তাহলে ম্যাথ কি আসছিল? সিম্পল এই চ্যাপ্টার থেকে 3টা ম্যাথ আসছে, তাও অনেক আগে, রিসেন্ট কোন এই চ্যাপ্টার থেকে ম্যাথ তেমন একটা আসে নাই। আসলে একটু 10 নাম্বার ম্যাথটা দেখি। দেখো 10 নাম্বার ম্যাথে কি বলছে, যে একটি নদীতে স্রোতের বেগ হচ্ছে এত এত, নৌকার বেগ হচ্ছে এত এত, তো কত ডিগ্রি কোণ করে নৌকা চালালে ঠিক অপর দিকে পৌঁছাবে। এটা করার জন্য আমি তোমাকে 2টা পদ্ধতি বলবো, একটা হচ্ছে শর্টকাট আর একটা হচ্ছে আরো শর্টকাট, মানে তুমি দেখে বলতে পারবা অ্যান্সার কত। আগে আমরা শর্টকাটটা শিখি।
শর্টকাট হচ্ছে cos থিটা সমান সমান মনে রাখবা মাইনাস, মাইনাসটা হচ্ছে সূত্র থেকে আসছে, cos থিটা সমান সমান হচ্ছে মাইনাস স্রোত বাই নৌকা। cos থিটা সমান সমান হচ্ছে মাইনাস স্রোত বাই নৌকা। তার মানে আমরা কি করব, স্রোতের মানটা উপরে বসাবো, নৌকার মানটা নিচে বসাবো আর কি। স্রোতের মানটা উপরে বসাবো, নৌকার মানটা নিচে বসাবো। তাহলে মাইনাস স্রোতের মান কত ছিল 5, নৌকার মান কত ছিল 10, তাহলে মাইনাস কত, মাইনাস হাফ। আমরা জানি cos ইনভার্স মাইনাস হাফ এর মান কত 120 ডিগ্রি। ওকে, তাহলে সূত্রটা মনে রাখবা, cos থিটা সমান সমান মাইনাস স্রোত বাই নৌকা। এইবার আসলে দেখলে কেন বলা যাবে, দেখলে এইভাবে বলা যাবে, তুমি যদি দেখো স্রোতের বেগ নৌকার বেগ একটা আরেকটার দ্বিগুণ, মনে রাখবা একটা আরেকটার দ্বিগুণ যদি হয় তাহলে অ্যান্সার ডিরেক্ট 120 ডিগ্রি হবে, আর কোনো কিছু না। যদি একটা আরেকটার দ্বিগুণ হয় তাহলে অ্যান্সার বসাই দিবা 120 ডিগ্রি। আর তুমি যদি দেখো যে একটা আরেকটার দ্বিগুণ হয় নাই, তখন তুমি ওই আগের নিয়মে ম্যাথ করে তুমি বের করে ফেলতে পারবা, কোনো প্রবলেম হবে না। ওকে, একটা আরেকটার দ্বিগুণ হলেই অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, 11 নাম্বার, 11 নম্বরে দুইটা ভেক্টরের ক্রস গুণন বের করতে বলছে। আমরা জানি দুইটা ভেক্টরের ক্রস গুণন বা a ক্রস b বের করার সূত্র হচ্ছে, a ক্রস b বের করার সূত্র হচ্ছে ab sin থিটা, জানো তো? আচ্ছা, তাহলে ab sin থিটা, a এর মান হচ্ছে 5, b এর মান হচ্ছে 6, আর sin থিটার মান হচ্ছে আমরা জানি √3/2 বসাই দিলাম। 5 6 হলো 30 ইনটু √3/2, তাহলে 15 দুগুণে 30, 15√3 এরকম আসা উচিত আমাদের অ্যান্সার, 15√3। এই যে সিম্পল। তো 12 নাম্বারটা নিয়ে একটু কথাবার্তা আছে। 12 নাম্বার অঙ্কটা আসছে দেখো ডেন্টাল 2005-এ। 12 নাম্বারটা কি চাইছে, যে দুইটা ভেক্টরের রাশি দেওয়া আছে, কোণ দেওয়া আছে, ভেক্টরের লব্ধি কত। আমরা সবাই এটা তো মুখস্থ জানি যে ভেক্টরের লব্ধি বা r সমান সমান হচ্ছে √p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। ঠিক আছে, ঝামেলা কোথায়? ঝামেলা হচ্ছে তোমাকে cos আলফার মান বসাতে হবে, মূল কথা হচ্ছে রুট করতে হবে। এই রুট করে মানটা এই মুহূর্তে আমাদের পক্ষে করা সম্ভব না, কারণ এখানে রুট করলে সাধারণভাবে অনেক কঠিন কঠিন মান আসে, স্পেশালি এই অঙ্কটাতে আসছে। যেমন দেখো এখানে অ্যান্সার কি আসছে 77.96, আর একটা অপশন কি ছিল 77.69। ক্যালকুলেশনে তুমি এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবা না। তার মানে এই অঙ্কটার তোমরা তো নিয়ম জানোই, জাস্ট এই অঙ্কর অ্যান্সারটা চাইলে মুখস্থ করে ফেলতে পারো। যদি দেখো যে মান এরকম এরকম সেম সেম আসছে, তার মানে এটা বিগত বছরের কোশ্চেন, এটার মান হচ্ছে এত। আজকে এক্সামে কি শুধু ম্যাথ থাকবে? না, আজকে এক্সামে শুধু ম্যাথ থাকবে না, বাকিগুলো নিয়ে আমি তো বলছি যে বাকি কোনো প্রশ্ন নিয়ে যদি তোমার ঝামেলা মনে হয় আমাকে বলতে পারো, আমি ওইটা বলবোই, কোনো সমস্যা নেই। আর ম্যাথ নিয়ে সাধারণত বেশিরভাগ মানুষের ঝামেলা দেখে আমি ম্যাথগুলো আলাদা বলতেছি, এবং তুমি সামনে গেলে দেখবে ম্যাথ না অন্যান্য কোশ্চেন আসতেছে, যেসব কোশ্চেনে একটু ছোট ছোট ঝামেলা আছে আমাদের এখানে, যেগুলো নিয়ে কথা বললে ভালো। আসো গতিবিদ্যা। তো আমি যদি বলি ফার্স্ট পেপার থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসছে কোনটা, কোন চ্যাপ্টার গুলা থেকে? 3টা চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসছে। একটা হচ্ছে গতিবিদ্যা, একটা নিউটনিয়ান বলবিদ্যা, আর একটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। দেখবা যে এই সবগুলা চ্যাপ্টার থেকে মোটামুটি 8-10টা করে কোশ্চেন আসছে, মোটামুটি 3টা চ্যাপ্টার মিলে তোমার 25-26টার মতো প্রশ্ন তুমি পেয়ে যাবে আর কি। এই অঙ্কটা করার ট্রিক আছে কিনা? না, ওইটা তোমাকে রুট করে বের করতে হবে। এখন রুটের মধ্যে টিচার যদি মান এরকম করে দেন সহজ সহজ কিছু মান, সেক্ষেত্রে তুমি করতে পারবা, কিন্তু স্পেসিফিক্যালি এই অঙ্কটা করা যাবে না। আসো 4 নাম্বার ম্যাথ, একটি বন্দুকের গুলি। এটা তো মানে এই অঙ্কটা করার আগে বলি যে এটা মেডিকেলে যেরকম ইম্পর্টেন্ট, এটা মেডিকেলের বাইরে ঢাকা ভার্সিটি বা অন্যান্য যত ভার্সিটি পরীক্ষা আছে এটা খুবই কমন একটা কোশ্চেন, এবং গতিবিদ্যা থেকে আসলে এই চ্যাপ্টার থেকে এই টাইপের অঙ্কই বর্তমানে বেশি আসবে আর কি। এটার জন্য আসলে তেমন কোনো কঠিন কোনো কিছু করতে হয় না। 4 নাম্বারটা দেখো কি বলছে, যে তক্তার মধ্যে 0.56 সেন্টিমিটার প্রবেশের পর কোনো গুলি বেগ অর্ধেক হারায়। এটা সবাই শর্টকাট জানো যে কখনো যদি বেগ অর্ধেক হারায় তাকে আমরা কি করি, 3 দিয়ে ভাগ করে অ্যান্সার বের করে ফেলি। তা আমি তোমাদের দেখাচ্ছি হচ্ছে আসলে 0.56 কে আমরা 3 দিয়ে কিভাবে ভাগ করতে পারি। এটার জন্য তোমাদের আমি বলছিলাম সবসময় যে বলি ক্লাসে, যে আমরা প্রথমে চিন্তা করবো যে দুনিয়াতে কোনো দশমিক নাই। দুনিয়াতে দশমিক না থাকলে এটা মান কত হয়? দুনিয়াতে দশমিক না থাকলে মান হয় হচ্ছে 56/3, মানে 56কে 3 দ্বারা ভাগ করতে হবে।
তাও তো আসলে 3 মানে 556 কে 3 দ্বারা ভাগ করা যায় না। আমি জানি যে 18 3 18 54, 3 19 হচ্ছে 57। তাহলে আমি বলতে পারি 3 19 57, 57 56 তো কাছাকাছি, তাহলে আমি বলতে পারি এটা আসলে 19-এর থেকে অল্প একটু ছোট একটা মান। কিন্তু আমাদের কথা মতো তো দুনিয়া চলবে না, আমাদের কথা মতো তো দুনিয়া চলবে না। তাহলে কয় ঘর পর দশমিক বসাইতে হবে? 2 ঘর, 1 ঘর 2 ঘর, তাহলে কত? 0.19। চলো দেখি অপশন। তাহলে এটা বাদ, সি বাদ, ডি বাদ, এরকম বিটা আমাদের 0.19 এর কাছাকাছি কিন্তু মিলাইতে পারছি আমরা। তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক আনসার। 5, একটি বস্তু স্থিতিশীল অবস্থা থেকে যাত্রা শুরু করে 5 সেকেন্ডে এত মিটার পথ অতিক্রম করলে ত্বরণ কত? 9 এর অঙ্ক। 9 আমাদের গতিবিদ্যা আমরা শিখছি যে আমাদের যদি সরণ দেওয়া থাকে, এখানে সরণ দেওয়া আছে মানে এস দেওয়া আছে, তারপর হচ্ছে তোমার টি দেওয়া আছে, এ আমাদের জানতে চেয়েছে। আমরা সিম্পলি এটা করতে পারি এইভাবে, আমরা ফর্মুলা জানি যে এস ইকুয়ালস টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ভি নট টি আসলে শূন্য হবে। কেন শূন্য হবে? ওরা বলছিল যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তার মানে তার ভি নট শূন্য, ভি নট শূন্য হলে পুরো রাশিটাই শূন্য। হাফ এটি স্কোয়ার, আমার কাছে এটি স্কোয়ার বের করতে বলছিল হচ্ছে এ। তাহলে এটার রাশিটাকে সুন্দর করে সাজালে কি হয়? 2s বাই টি স্কোয়ার। 2s 2 ইন্টু 187.5, টি স্কোয়ার মানে কত? 5 স্কোয়ার। ওকে, 187 গুণে কত হয়? 175। তাহলে 375 গুণ করলে হয় আর কি এটা, আর নিতে হচ্ছে 5। এখন এটা তুমি অনেক ভাবে করতে পারো। ডিরেক্ট অনেকে 25 দিয়ে 375 কে কাটলে অনেকে জানো হয়তো এটা 15 হয়। আর তোমার যদি কষ্ট মনে হয় তাহলে তুমি এটারে 5 দিয়ে কাটো, এটারে 5 দিয়ে কাটো, ঠিক আছে? আলটিমেটলি অ্যান্সার আসবে হচ্ছে 15 আর কি। তোমার যেটা সুবিধা মনে হয়, এক ধাপে ভাঙো, দুই ধাপে ভাঙো, পরীক্ষাতে সময় নিয়ে সমস্যা হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে 15, এই যে সি। 60 নাম্বারটা দেখো, 60 কেজি ভরে একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে বেগ এত মিটার পার সেকেন্ড স্কয়ার বৃদ্ধি পাবে, মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে। তাহলে আমাদের দেখো এম দেওয়া আছে, সময় টি দেওয়া আছে, বেগ ভি দেওয়া আছে, জানতে চেয়েছে কি কত বল, এফ জানতে চেয়েছে। মনে রাখবা এফ বের করার সূত্র দুনিয়াতে একটাই মোটামুটি আমরা ইউজ করি, এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ। তাহলে আমরা এম আর এ পাইলে আমরা অ্যান্সার বের করতে পারি, কিন্তু আমাদের এখানে কি এম দেওয়া আছে, এ কি দেওয়া ছিল? নাই। এম এর বদলে কি দেওয়া ছিল? ভি এবং টি দেওয়া ছিল। তোমরা কি জানো বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে? তার মানে আমি যদি বেগের যে পার্থক্য আছে সেটাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা ত্বরণ পাই। তার মানে এই সমীকরণটাকে এভাবে লেখা যায় এম ভি বাই টি। এম ভি বাই টি যদি হয় তাহলে এখানে এম এর মান কত ছিল? এম এর মান ছিল হচ্ছে 60 ইন্টু বেগ ছিল হচ্ছে 60, না বেগ ছিল হচ্ছে 10 আর টি ছিল হচ্ছে 1 মিনিট বা 60। বেগ ছিল 10 আর টি মানে 1 মিনিট, 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড, 60 60 কাটা, তাহলে অ্যান্সার কত থাকলো? অ্যান্সার হচ্ছে 10। তাহলে যখনই তোমাকে বেগ বেগ মানে বলের কথা জানতে চাইবে তুমি মনে রাখবা সূত্র একটাই, এফ ইকুয়ালস টু এম এ। এখন অনেক সময় এম আর এ দুইটাই দেওয়া থাকবে, ডিরেক্ট গুণ করে দেবে অ্যান্সার চলে আসবে। অনেক সময় দেওয়া থাকবে না, যদি এ দেওয়া না থাকে তাহলে তোমার অবশ্যই এখানে বেগ অথবা সময় দেওয়া থাকবে। তখন তুমি জানো যে সময় বাই বেগ বাই সময় হচ্ছে তোমার ত্বরণ বা এ, তখন তুমি অ্যান্সার বসাই দিলে, মান বসাই দিলে অ্যান্সার চলে আসে আর কি। আচ্ছা, তারপর 4 5 6 চলে গেল 8 নাম্বার। 8 নাম্বার অঙ্কটা মানে তোমার নিয়মের থেকে এটা আসলে তোমার নিজের কমন সেন্স আসলে বেশি দরকার। কমন সেন্স কিরকম বলো তো? আমি একটা এখানে ছবি আঁকি, বলো। এটা যদি উত্তর দিক হয়, উত্তর মানে হচ্ছে নর্থ, তাই না? এটা যদি উত্তর দিক হয়, উত্তরের ঠিক উল্টা দিকটা কোনটা? দক্ষিণ না বা সাউথ না? এইবার বলো, এইটা যদি ডান দিক হয়, এটা যদি বাম দিক হয়, তাহলে উত্তরের ডান দিকটা আসলে কি পূর্ব নাকি পশ্চিম? উত্তর দক্ষিণ, তাহলে পূর্ব পশ্চিম, পূর্বটা কি ডান দিকে নাকি? একজন ডিরেক্ট বলে দিতেছে হচ্ছে পিথাগোরাস। পরীক্ষা হলে অনেক সময় পিথাগোরাস দিয়ে যদি কোনোভাবে না হয় তখন কিন্তু আবার বিপদে পড়ে যাবে।
ঠিক আছে, একটু মিলাই দেখে নেওয়া ভালো। তাহলে আমি বলতে পারি যে উত্তরের ডান দিকটা হচ্ছে আসলে পূর্ব দিক, বুঝছো, আর এটাকে আমরা বলবো ইংরেজিতে ইস্ট, আর এটাকে বলবো হচ্ছে আমরা পশ্চিম, বা এটাকে বলবো ওয়েস্ট। পরীক্ষা হলে যেন এই দিকগুলো আবার খেয়াল থাকে। ওকে, কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো আমরা যদি এটাকে হিসাব করি, তাহলে আমাদের কিরকম দাঁড়াচ্ছে, কোশ্চেনে বলছে এরকম যে সূর্যোদয়ের দিকে 12 মিটার গেছে, তারপর উত্তর দিকে গেছে। তাহলে সূর্যোদয় কোন দিকে হয়, সূর্যোদয় হচ্ছে পূর্ব দিকে। তাহলে এখানে দেখো তো ছবি আঁকি, পূর্ব দিকে সে 12 মিটার গেল, 12 মিটার গেল, তারপর সে কোন দিকে গেল, উত্তর দিকে। দেখো উত্তর দিকে হচ্ছে উপরের দিকে হবে, তাহলে এই যে উপর দিকে, উত্তর দিকে সে 5 মিটার গেল। তাহলে তার বর্তমান অবস্থান কতটুকু, কতটুকু দূরে সে গেছে। তাহলে দেখো তো এখান থেকে এখানে, তাহলে আসলে এটা আসলে একটা পিথাগোরাস হয়, কিন্তু তারপরেও আমাদের এটা মনে রাখা উচিত, কোনো কারণে যদি অন্য ভাবে আসে কোশ্চেন, নাও হইতে পারে। তাহলে পিথাগোরাসের যদি অ্যাপ্লাই করি আমরা, তাহলে মান কিভাবে আসবে, যে দুইটা রাশি বা দুইটা বাহুকে বর্গ করে রুট করতে হবে। তাহলে 144 প্লাস হচ্ছে 25 পাচ্ছি হচ্ছে আমরা 169, এটাকে রুট করলে অ্যান্সার চলে আসে, বা 13। ওকে, তাহলে এটা যেন খেয়াল থাকে যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আসলে কোন দিকে। 17 নাম্বার, 17 নাম্বারটা সেম, আমরা দেখবো আসলে কি কি দেওয়া আছে। দেখো 17তে এম দেওয়া আছে, ভর দেওয়া আছে, নিউটন বা এফ দেওয়া আছে, টি সময় দেওয়া আছে, স্থিতি অবস্থায় পৌঁছালো। আচ্ছা বলতো, কেউ যদি যাত্রা শুরু করে তারপর সেই স্থিতি অবস্থায় পৌঁছায়, মানে তার আগে একটা নির্দিষ্ট বেগ ছিল, ওই বেগ থেকে সে যাত্রা শুরু করছে, তারপর সেই স্থিতি অবস্থায় পৌঁছেছে, তখন কি তার ত্বরণ হবে নাকি মন্দন হবে? যখন বলবে যে শেষে গিয়ে সেই স্থিতি অবস্থায় পৌঁছেছে, সেটা আসলে বোঝায় হচ্ছে মন্দন। সেটা বোঝায় কি আসলে মন্দন, মানে শেষে গিয়ে থামছে। আর নর্মাল অঙ্কে আমরা সবসময় দেখি কি, একটা বস্তু স্থিতিশীল অবস্থায় বা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তখন হয় হচ্ছে ত্বরণ। শূন্য থেকে সে আস্তে আস্তে তার সে গতিটা পায়, তখন হচ্ছে ত্বরণ হবে। আর যদি সে শেষে গিয়ে থেমে যায়, তখন হবে মন্দন। তাহলে খেয়াল করে দেখো, এখানে এম দেওয়া আছে, এফ দেওয়া আছে, তোমাকে কি বলছে, আদি যুক্তি কত জানতে চাইছে। এ কি দেওয়া আছে, এখানে এ দেওয়া নাই। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ, এই ফর্মুলা থেকে এ বের করে ফেলা। আচ্ছা এ কি হবে, তাহলে এ ইকুয়ালস টু হবে হচ্ছে এফ বাই এম। এফ হচ্ছে এখানে 60 নিউটন, এম ছিল হচ্ছে 5 কেজি, তাহলে 5 12 60। এখন এই এটা কি, তাহলে এটা হচ্ছে মন্দন হবে। তাহলে আমাদের সূত্র নরমালি কি, নরমাল আমরা কি সূত্র ব্যবহার করি, নরমালি আমরা ব্যবহার করি হচ্ছে ভি ইকুয়ালস টু ভি নট প্লাস এটি, কিন্তু এখানে কি মন্দন না, তাহলে ব্যবহার করতে হবে কি মাইনাস এটি। তাহলে আর প্যাচ, মানে প্লাস মাইনাস থেকে ম্যাচ লাগবে না, প্যাচ লাগবে না আর কি। তাহলে মাইনাস এটিটা এই সূত্রে ডিরেক্ট বসাই দেওয়া। তুমি যদি দেখো যে মন্দন হয়েছে, এই সূত্রে বসাই দিলাম। তাহলে আসলে দেখি মান বসি আমরা, ভি, তাহলে শেষ বেগ, শেষে কি কি সে থাইমা গেছে না, তাহলে শেষ বেগ তো শূন্য, সে তার আগে কিছু একটা বেগ ছিল, সেটা আমাদের বের করার উদ্দেশ্য, মাইনাস এটি। এ কত, 12। টি কত, টিটা হচ্ছে সময়, সময় হচ্ছে 1 সেকেন্ডের কথা বলছিল। তাহলে দেখো আমি যদি এই পাশে নিয়ে আসি 12টাকে, তাহলে ভি নট সমান সমান হচ্ছে 12। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, সূত্রটা যেন খেয়াল থাকে। বিশ নাম্বারটা তেমনি পারা উচিত। 22, 22 নাম্বারটার মতো অঙ্ক বর্তমানে আসার কথা না, কারণ এখন তো আমাদের হাতে ক্যালকুলেটর নাই। এই অঙ্কটা করতে গেলে আসলে 4 বার আমাদের ক্যালকুলেশন করতে হয়। কিরকম, একটা গতিশীল বস্তুর অবস্থান এক্স এবং টি এর মধ্যে সম্পর্কটা দেওয়া আছে, দেখো এই সম্পর্ক, কোনটা সঠিক নয় জানতে চাইছে। তাহলে আমাদের কি করতে হবে, আমরা এই সমীকরণের মধ্যে এই যে এ বি সি ডি তে 0 1 2 3 সময় দেওয়া আছে, এই সময়গুলো আমরা বসায় দেখবো যে কোনটার জন্য সঠিক, কোনটার জন্য সঠিক না। এই অঙ্কটা করে নামাজের জন্য বিরতি দিয়ে দিচ্ছি। ওকে, এই অঙ্কটা করে নামাজের জন্য 5 মিনিট। আচ্ছা তোমরা এক কাজ করো, আজান যেহেতু শুরু হয়ে গেছে, এই অঙ্কটা আমরা আজানের পরে শুরু করি আর কি। তোমরা এর মধ্যে নামাজটা শেষ করে ফেলো। তাহলে ঠিক 5 মিনিট পরে আমি আবার আসতেছি। ঠিক আছে, 5 থেকে 7 মিনিট পর। সবাই আবার চলে যাও না, 5 থেকে 7 মিনিট। ওকে।
তাহলে চলো আমরা বাকি যেখান থেকে শেষ করলাম, যতটুকু আগে শেষ করছি সেখান থেকে আবার শুরু করি। মোটামুটি এতক্ষণে আমাদের কাজকর্ম শেষ হয়ে যাওয়ার কথা, নামাজ পড়ে ফেলার কথা। তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের এখানে দেখতে পাচ্ছ যে 22 নাম্বার ম্যাথটা, 22 নাম্বার ম্যাথে আমি বলছি যে এই বছর মানে এখন এই অঙ্কটা আসার সম্ভাবনা তেমন একটা নাই, কারণ হচ্ছে এই অঙ্কটা করতে গেলে তোমার 4 বার হিসাব করতে হয়। এখন যেহেতু ক্যালকুলেটর নাই, 4 বার হিসাব করা কিন্তু অনেকটা সময়, 4 বার হিসাব করা মানে 4টা নতুন অঙ্ক করা আর কি। তো এরকম আসার সম্ভাবনা কম। তারপর আমরা একটু শিখে রাখবো একদম সহজ একটা জিনিস, যে বলছে যে অবস্থান এবং সময় সাপেক্ষে একটা সমীকরণ দেওয়া আছে, তাহলে কোনটা সঠিক নয় জানতে চাইছে। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে 0, 1, 2, 3 যে সময়গুলো দেওয়া আছে সেটাই সমীকরণে বসাবো, বসায় দেখবো যে অবস্থানের সাথে মিলে কিনা, মিললে সঠিক, না মিললে সঠিক না। ওকে, দেখো সমীকরণটা কি আছে, x = 18 মিটার প্লাস 12 মিটার পার সেকেন্ড ইনটু t মাইনাস হচ্ছে 1.2। তাহলে আমরা প্রথমে হচ্ছে 0 এটার মধ্যে বসাই দেখি। তাহলে দেখো প্রথমে যদি আমি 0 বসাই, x = কি দাঁড়াচ্ছে 18 প্লাস হচ্ছে 12 ইনটু t মানে হচ্ছে 0, 12 ইনটু t মানে হচ্ছে 0 মাইনাস 1.2 ইনটু 0 স্কয়ার। তাহলে দেখো 0 স্কয়ার এবং 12 ইনটু 0 এই দুটোর কারণে 0 হয়ে যাচ্ছে। তাহলে x = কত আসে, x = কত আসে 18। তাহলে এইটা আমাদের জন্য মিলে যাবে। তারপর তুমি যদি 1 বসায় দেখো, 1 বসালে দেখবা যে এটা আসার কথা হচ্ছে 18.8। 2 বসাইলে এটা মিলে যায়, 3 বসাইলে এটা হয় কত 43.2। তাহলে এখানে ভুল অ্যান্সার বা কোনটা সঠিক নয়, এটা অ্যান্সার হচ্ছে দুইটা। এখন তুমি বলতে পারো যে তাহলে কিভাবে মেডিকেলের পরীক্ষাতে দুইটা অপশন বা ডাবল অ্যান্সার থাকে কিনা। মেডিকেলের পরীক্ষাতে আজ পর্যন্ত কোনোদিন কোনো ডাবল অ্যান্সার ছিল না, কখনোই কোনো ডাবল অ্যান্সার থাকে না। শুধু মেডিকেল না, এই যে সরকারি যত পরীক্ষা হয় কোনো পরীক্ষাতে কোনো ডাবল অ্যান্সার নেই, সিঙ্গেল অ্যান্সার নেই, ব্ল্যাঙ্ক মানে ট্রিপল অ্যান্সার নেই, ব্ল্যাঙ্ক অ্যান্সার নেই। সব পরীক্ষার প্রশ্নে প্রতিটা কোশ্চেনের জন্য একটা করে অ্যান্সার থাকে, প্রতিটা কোশ্চেনের জন্য কয়টা করে অ্যান্সার থাকে, একটা করে থাকবেই। তুমি যদি মনে করো দুইটা জায়গায় বা ব্ল্যাঙ্ক রেখে এসে তুমি নাম্বার পেয়ে যাবা, এটা কোনোভাবেই সম্ভব না। তাহলে এখানে কেন দুইটা আসছে, কারণ এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে। বুঝতে পারছি, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে। এরকম মাঝে মধ্যে দুই একটা প্রশ্ন এরকম কম বেশি থেকে যায়, তখন আমাদের মনে হয় যে এটা আসলে দুইটা, কিন্তু ওদের যে অ্যান্সার শিট, ওই অ্যান্সার শিটে কিন্তু অপশন একটাই দেওয়া আছে। বুঝতে পারছি। তাহলে কখনোই চিন্তা করবা না যে দুইটা আছে, ডাবল আছে, ট্রিপল আছে। এখানে কেন মনে হচ্ছে, কারণ প্রশ্নে তখন প্রিন্টিং মিস্টেক ছিল। টিচাররা কিন্তু হয় বি অথবা ডি যে কোনো একটাকেই সঠিক দাগাইছেন, তারা কিন্তু দুইটাকেও সঠিক দাগান নাই। মনে থাকবে তাহলে, এটা যেন ভুল না হয় পরীক্ষাতে। তুমি যদি মনে করো যে সবগুলাতে ডাবল অ্যান্সার, তাহলে তোমার মনে হবে যে 100টা কোশ্চেনের 200টা অ্যান্সার, এরকম মনে হবে। আচ্ছা, প্রক্ষেপণ গতি প্রাস, যখন থেকে মেডিকেলে ভর্তি পরীক্ষাতে ক্যালকুলেটরটা বাদ দিয়ে দিছে, তারপর থেকে এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি আসছে প্রাসের অঙ্ক। দেখো এই যে 15, 16, 15, 15, তারপরে দেখো 14 থেকেই আমাদের ক্যালকুলেটরটা অ্যালট ছিল না, বাদ দিয়ে দিছিল। 14 থেকে শুরু হয়েছে এই ব্যাপারটা। তাহলে দেখো তারপর থেকেই প্রাসের অঙ্কগুলা শুরু হয়েছে আর কি। এখন খেয়াল করে দেখো প্রক্ষেপণ গতি, এটার জন্য একটা জিনিস খেয়াল করবা, যখনই তোমাকে বলবে যে 45 ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণ বললেই তুমি ধরে নিবা এটা হচ্ছে সর্বোচ্চ মান। কেন? কারণ তুমি খেয়াল করলে দেখবা আমাদের যখন আমরা থিওরি পড়ছি, এখানে লেখা ছিল যে একটা প্রাসে সর্বোচ্চ পাল্লা, সর্বোচ্চ উচ্চতা, এগুলো সবকিছুই সব থেকে বেশি হয় কখন, যখন এটা 45 ডিগ্রি কোণে কাজ করে। তার মানে তুমি যদি শুধু শুধু কষ্ট করে আলাদা আমাদের বড় সূত্রটা বসাও, এটা তো কোনো দরকার নেই। 45 ডিগ্রি মানে টিচার ইচ্ছা করে তোমাকে ইন্ডিকেট করে দিচ্ছে, তোমাকে বলে দিছে যে তুমি আসলে সর্বোচ্চ সূত্র দিয়ে করবা, তাহলে তোমার সময় কম লাগবে। তাহলে দেখো কত দূরে গিয়ে পড়বে, তাহলে এটা আমাদের কাছে জানতে চাইছে। কত দূরে দিয়ে পড়বে কথাটা মানে কি, এখানে আমাদের আনুভূমিক পাল্লা আমাদের জানতে চাইছে। আনুভূমিক পাল্লা আমাদের বের করার সূত্র ছিল, আনুভূমিক পাল্লা আমরা সহজে বের করতে পারি কিভাবে। আনুভূমিক পাল্লা বের করার সূত্র হচ্ছে r = v0² / g, r = v0² / g। তাহলে এখানে v0 কত ছিল 9.8, তাহলে 9.8 কে স্কয়ার করতে হবে, আবার 9.8 কে তাকে ভাগ করতে হবে। শুধু শুধু কষ্ট করে কি স্কয়ার করবা না, উপরে দুইটা 9.8 আছে, নিচে একটা 9.8 আছে, কাটাকাটি করলে কয়টা থাকে 9.8 থাকে, সহজ হিসাব। ওকে, এগুলো নিয়ে পরীক্ষা হলে প্রবলেমে যেন না হয়।
24 নাম্বারটা একই কথা, এখানে দেখো সরাসরি সর্বোচ্চ উচ্চতার কথা বলে দিচ্ছে, তাহলে আমরা কি বলবো, সর্বোচ্চ উচ্চতার সূত্র বসাইতে পারি এখানে। আর বেগ কত বলছে, বেগ হচ্ছে 19.6, তাহলে সর্বোচ্চ উচ্চতার সূত্র আমরা জানি, সর্বোচ্চ উচ্চতার সূত্র হচ্ছে h equals to v0 স্কয়ার বাই 2g। তাহলে v0 স্কয়ার মানে হচ্ছে 19.6 হোল স্কয়ার, আর 2g মানে হচ্ছে 2 into 9.8, 2 into 9.8, 2 into 9.8 কত হয় জানো, 19.6। তাহলে আগের মতই হলো না যে 19.6 উপরে স্কয়ার আছে, নিচে আরেকটা 19.6 আছে, কাটাকাটি করলে কি হবে, 19.6 ই হবে आंसर। 25 নাম্বারটা দেখো, 25-26 আমি আর করতেছি না, একটু বলে দিচ্ছি সূত্র দুইটা শুধু, যে এত এত বেগে ছুড়ে মারলে কতক্ষণ শূন্য থাকবে, কতক্ষণ শূন্য থাকবে, এরকম একটা অঙ্ক করছিলাম। কতক্ষণ শূন্য থাকবে মানে কি, আমাদের কি করতে হবে, বিচরণ কালটা বের করতে হবে। তাহলে t ইকুয়ালস টু কত, t ইকুয়ালস টু হচ্ছে আমাদের 2v0/g, ফর্মুলা বসাই দিলে হয়ে গেল। তারপর 26 নাম্বারটা দেখো, এখানে কিভাবে করছে ওরা, আনুভূমিক পাল্লার পুরা সূত্র বসাইছে, কি দরকার, এখানে তো বলেই দিছে কত ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে। তাহলে আমি ডিরেক্ট এই যে আমাদের আর ম্যাক্স বা আর এর যে ফর্মুলা ছিল সেটাই আমরা ডিরেক্ট বসাই দিতে পারি, কত, v0 স্কয়ার বাই g। ঝামেলা শেষ, কথা বুঝাইতে পারছি, তাহলে ঝামেলা শেষ। 30 নাম্বার অঙ্কটা দাও, এটা ইম্পর্টেন্ট। এই 30 নাম্বার অঙ্কটা খেয়াল করলে দেখবা আমাদের বর্তমান তোমাদের যে কারিকুলামের বই সেখানে নেই, এটা হচ্ছে আমি আমাদের যে পুরনো কারিকুলামের বই সেখানে ছিল। পার্থক্য এখানে একটা কথা বলছে দেখো, স্থির অবস্থা থেকে এত সমতলের একটি বস্তু 5 সেকেন্ডে কত মিটার অতিক্রম করবে। যদি বলতো যে 5 সেকেন্ডে কত দূর যাবে, এই কথাটার মানে কি, যদি বলে যে 5 সেকেন্ডে এত দূর যাবে, এই কথাটা মানে হচ্ছে কত দূর যাবে, এটা মানে হচ্ছে 1 2 3 4 5 টোটাল 5টা সেকেন্ড মিলে আসে কত দূর গেছে সেটা আমাদের কাছে জানতে চাই। নরমালি এই সব অঙ্কই আমরা করে আসি সবসময়, ওই যে s = u2 + half at স্কয়ার দিয়ে করি, যেটা আমরা যে টোটাল 5 সেকেন্ডে কত দূর গেছে সেটা জানতে চাইছে। আর এখানে বলছে কি শুধুমাত্র 5 নাম্বার সেকেন্ডে, শুধুমাত্র 5 নাম্বার সেকেন্ডে কত দূর গেছে সেটা জানতে চাইছে। তাহলে 1 2 3 4 এটা হিসাব আমাদের আসবে না, তাহলে আমাদের 5 নাম্বার সেকেন্ডে কত সেটা জানতে চাইছে। তো এটা করার জন্য একটা সহজ সূত্র আছে, এই বই সূত্রটা আমাদের বইতে ছিল, যে স্পেসিফিক যে কোনো একটা সেকেন্ডে তাইলে বের করতে পারলে কিভাবে বের করতে পারি, সূত্রটা হচ্ছে ut প্লাস হাফ a ইন্টু 2t মাইনাস 1, বুঝছো। তাহলে এখানে তুমি শুধু টি এর মান বসাই দিবা, আর এখানে যেহেতু স্থির অবস্থা বলছে তাহলে আমাদের ইউটির মান কত আসবে, ইউটির মান আসবে হচ্ছে 0। তাহলে এটাকে হিসাব করে ফেললে आंसर চলে আসবে। তাহলে তোমাকে যদি স্পেসিফিক 5 সেকেন্ডের কথা বলে তাহলে এই সূত্র দিয়ে করতে হবে। আর তুমি ওকে যদি বলে যে বলো এত এত বেগে ছিল, এত এত দূরত্বে গেছে, তাহলে 5 সেকেন্ডে কত দূর গেছে, তার মানে আমাদের ইউটি প্লাস হাফ ইউটি স্কয়ার, ভেজাল শেষ। বুঝতে পারছি? আচ্ছা 31 নাম্বারটা, এটা নিয়ে আমার একটু কথাবার্তা আছে। দেখো 31 নাম্বার কি বলছে, যে একটা পাহাড় চূড়া থেকে তুমি কি করছো, একটা বলকে আনুভূমিকভাবে ছুঁড়ে মারছো, ভালো কথা। বাতাসের বাধা না থাকলে 3 সেকেন্ড পর দ্রুতি কত হবে। দেখো তো এটা করার জন্য এরকম একটা সূত্র আছে, সূত্রটা তোমরা দেখছো কিনা, আমি সূত্রটা দেখাই তোমাদের। v বা বেগ সমান সমান হচ্ছে gt স্কয়ার প্লাস v0 স্কয়ার। এই অঙ্কটা আমাদের কিভাবে করা উচিত, এই অঙ্কটা করা উচিত হচ্ছে এইভাবে, ঠিক আছে। ঝামেলা কোথায়, তোমাকে জিটি স্কয়ার করতে হবে, v0 স্কয়ার করতে হবে, রুট করতে হবে, পরীক্ষা হলে এটা কি করা সম্ভব, সম্ভব না। এবং দেখো তখন অপশন কিভাবে ছিল, অপশন ছিল 49.64 49.46, ওই যে একই কথা। ঠিক আছে, একই কথা। তাহলে এটা তুমি এভাবে করে ফেলতে পারবা না, তাহলে কি করতে হবে, অ্যানসার মুখস্থ করতে হবে। আমি যখন পরীক্ষা দিতে গেছিলাম আমাদের সময় এটা বিগত বছর প্রশ্ন হিসেবে ছিল, আমি এটা মুখস্থ করে গেছিলাম, সবাই এটা মুখস্থ করে গেছিলাম। তার মানে এটা যদি কখনো আসে তাহলে এইভাবে আসবে আর কি। এখন তাহলে আমাদের পুরানো সিলেবাসের কোশ্চেন নিয়ে আমরা কি করব, পুরানো সিলেবাস নিয়ে আমাদের কোশ্চেন, আমাদের সমাধান হচ্ছে একটাই, সেটা কি করতে হবে, যে কোশ্চেনটা শুধুমাত্র কোশ্চেন ব্যাংকে আছে আমরা দেখব না এটা নতুন নাকি পুরানো, আমরা এটা মুখস্থ করে ফেলবো। সোজা হিসাব, থিওরি হোক ম্যাথ হোক আমরা এটা পড়বো। কারণ আমি তোমাকে উদাহরণ দিই, 2014 সালে আমাদের যখন পরীক্ষা দিতে গেছি, 2014 সালের আগে আমি হচ্ছে পুরানো কারিকুলামের ছিলাম, আমরা
12, 13, 11 আমরা পুরোনো কারিকুলামে সিলেবাসে পরীক্ষা দেওয়ার কথা। তো আমি মোটামুটি আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব মানে ম্যাথ বাদে বায়োলজি পড়ে গেছি। তো আমি আশা তো করছি অ্যাটলিস্ট ভালো করে প্রিপারেশন নিয়ে গেছি, আশা তো করছি অনেক কিছু কমন পড়বে। তো আমি প্রথম 10 থেকে 15টা কোশ্চেন পড়লাম, দেখলাম যে জীবনে কোনোদিন এইসব প্রশ্ন চোখেই দেখি নাই। পরে দেখলাম কেন চোখে দেখি নাই, কারণ হচ্ছে 2014 সালে নতুন কারিকুলাম শুরু হয়েছে। বাজারে যত বই আছে, কোন বই বাজারে সব হচ্ছে নতুন কারিকুলাম। টিচার কি করছেন, বাজার থেকে বই কিনে ওইখান থেকে প্রশ্ন করছেন, তারা কখনো মিলাই দেখেন নাই এটা নতুন কারিকুলামের নাকি পুরোনো কারিকুলামের। তো তুমি কিভাবে আশা করো যে তারা যদি কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্ন করে যে ওই প্রশ্নটা কি পুরোনো কারিকুলাম নাকি নতুন কারিকুলাম ছিল, তোমাকে চেক করে দেখবে? আমাদের তো 100টা কোশ্চেন দিছে, ওইটাই তো চেক করে দেখেনি। তোমার ওই একটা দুইটা কোশ্চেনের জন্য কি তার টাকা পড়ছে এগুলো বসে বসে চেক করার কোনটা নতুন কোনটা পুরোনো? কখনোই চেক করবে না। তার মানে যে কয়টা কোশ্চেন ব্যাংকে আছে মানে আছে, আমাকে এটা শিখতে হবে। নতুন পুরানো নট ম্যাটার, আমাকে শুধুমাত্র যেমন নতুন গুলা হইলে তোমার ব্যাখ্যা সহ জানতে হবে যে এটা বইতে কোথায় আছে, আগে পরে দুই একটা লাইন দেখি। আর পুরানো তো এখন আর বইতে নাই, তুমি শুধু ওই জিনিসটাই জানবা। যদি কখনো আসে তাহলে তার পুরান বই থেকে সে করতে পারতেছে না, সে নতুন বই থেকে নতুনটাই করবে, আর পুরানো বই থেকে শুধুমাত্র ওই কোশ্চেনটা জানবা, তাহলে হবে। তাহলে 21 নাম্বার নিয়ে কথা হচ্ছে। সূত্র তো বলে দিলাম, এত কঠিন সূত্র দিয়ে কোনোভাবে করা সম্ভব না এই যুগে। তাহলে আমরা মানটা মুখস্থ করে ফেলবো। 32 খুবই সহজ একটা অঙ্ক। বলছে যে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে 10 সেকেন্ড বাতাসে থাকে। 10 সেকেন্ড বাতাসে থাকা মানে কি, তার যাইতে আসতে উপর দিকে ছড়ে মারছি, যাইতে এবং আসতে টোটাল লাগছে 10 সেকেন্ড। টোটাল লাগছে হচ্ছে 10 সেকেন্ড। তাহলে তার যাইতে কতক্ষণ লাগবে? যাইতে তার অর্ধেক সময় লাগবে। 10-এর অর্ধেক কত? 5 সেকেন্ড, তাই না? তাহলে অর্ধেক সময় লাগবে হচ্ছে তার সর্বোচ্চ স্থানে পৌঁছাতে, অর্ধেক সময় লাগবে সর্বোচ্চ থেকে মাটিতে এসে পৌঁছাতে। সব সাবজেক্ট কিনা? অবশ্যই সব সাবজেক্ট। নিউটনিয়ান বলবিদ্যা, এটা তো খুব সহজ। ওই যে আমি বলছিলাম যে ওজন এবং কত বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করলেই আমাদের সূত্র কি? বল প্রয়োগ করলে আমাদের সূত্র হচ্ছে F = ma। এখন দেখো এখানে কি এম আর এ দেওয়া আছে কিনা? এ দেওয়া আছে কিন্তু এম দেওয়া নেই। এম এর বদলে কি দেওয়া আছে? ওজন দেওয়া আছে। তাহলে আমরা জানি W হচ্ছে mg, তাহলে g কি হবে? W/m, তাই না? তাহলে আমরা এখানে বসাইতে পারি, এই জি না তো সরি, m দরকার, আমার জি দরকার নেই। m হচ্ছে W/g, তাহলে আমরা বলতে পারি W/g * a। W হচ্ছে 980 নিউটন বলছিল, 980। জি বলছিল 9.8 ইনটু এ আমরা কত জানি? 9.8। তাহলে আমাদের এখানে আমি তোমাদের আনছি কেন, হিসাবটা দেখাইতে একটু। হিসাবটা কিভাবে করলে সুবিধা হয়, এটা এখানে হিসাব করলে সুবিধা হয় এইভাবে। তুমি চিন্তা করো যে 9.8 থেকে দশমিকটা তুলে দিব কিভাবে? উপরে একটা 10। কেন 10? দশমিকের জন্য 1 হয়, দশমিকের পর যে কটা ঘর থাকে সে কটা শূন্য হয়, তাহলে দশমিক উঠে গেছে। 98 দিয়ে 980 কে কাটলে কত থাকে? 10। ও না, এ তো এখানে 9.8 না, এ তো হচ্ছে 1 ছিল। এখানে 9.8 লিখলাম কেন? এ ছিল হচ্ছে 1। আচ্ছা, তাহলে 10 10 কত? 10 10 হচ্ছে 100। তাহলে আমাদের ফোর্স কত হবে? ফোর্স হবে 100 নিউটন। ওকে, এই যে এ ছিল 1, আমি এটা 9.8 ধরছিলাম। ওকে, পারবা 3 নাম্বারটা, এটা না বললে পারবা না, এটা একটু ঝামেলা আছে। তাহলে ঘর্ষণ কোণ কত জানতে চাইছে, যে দুইটি তলের মধ্যে ঘর্ষণ 1/√3 হইলে ঘর্ষণ কোণ কত? ঘর্ষণ 1/√3 বলে কোনো কিছু নাই। এই শব্দটা হবে হচ্ছে ঘর্ষণাঙ্ক। এই শব্দটা হবে হচ্ছে ঘর্ষণাঙ্ক অথবা ঘর্ষণ গুণাঙ্ক বলতে পারো। যদি ঘর্ষণ দিয়ে বলে তাহলে ঘর্ষণ গুণাঙ্ক হইতে পারে এখানে, বুঝছো? তাহলে ঘর্ষণ গুণাঙ্ক, এটার নিয়মটা হইল tan θ = হচ্ছে ঘর্ষণাঙ্ক। মানে তুমি যদি ঘর্ষণাঙ্ক থেকে tan θ বের করো, সেটাই হচ্ছে আমাদের মান। তাহলে আমাদের এখানে হিসাব করি আমরা, দেখো tan θ মানে হচ্ছে কত? 1/√3। তাহলে আমাদের 1/√3, tan ইনভার্স 1/√3 মান কত? tan ইনভার্স 1/√3 মান হচ্ছে 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছি? তাহলে এটা আমাদের বইতে এখন তো ভালো করে দেওয়া নাই, এখানে একটু ভুলও আছে। ঘর্ষণাঙ্ক হবে শব্দটা, অথবা ঘর্ষণ গুণাঙ্ক। মনে রাখবা tan θ = হচ্ছে ঘর্ষণাঙ্ক বা ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে tan θ = হচ্ছে 1/√3, tan ইনভার্স 1/√3 এর মান হচ্ছে 30 ডিগ্রি। ইজি।
7 নাম্বার, পিচ্ছিল বরফের উপর দিয়ে এত কেজি ভরের একটা পাথর এত এত বেগে চলার পর 10 সেকেন্ড পর থেমে গেল, ঘর্ষণ বল কত জানতে চাইছেন। তাহলে ঘর্ষণ বল বের করার ফর্মুলা হচ্ছে আমরা জানি, বা বল বের করার হচ্ছে F = ma। তাহলে এখানে m কত আছে 1 কেজি, এ কি দেওয়া আছে নাই, এর বদলে বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে। ওই যে আমাদের পুরনো ফর্মুলা কি বলছিলাম, বল বের করার সূত্র কি একটাই, F = ma। m থাকলে ভালো, a থাকলে ভালো, না থাকলে আমাদের অন্য অল্টারনেটিভ অপশন দেওয়া থাকবে। তাহলে del v বাই t, তাহলে m এর মান হচ্ছে 1, v এর মান কত ছিল ওই যে উপরে এখন আছে 2, আর t এর মান কত ছিল 10, তাহলে 2/10 হচ্ছে 0.2। এই দেখো আমাদের 0.2 आंसर। দেখছো তো একই অঙ্ক কিন্তু বারবার রিপিট হচ্ছে। ষোলো নাম্বার, বুলেট এবং হচ্ছে বন্দুকের অঙ্ক। তো কি বলছে, এত গ্রাম ভরে একটা বুলেট 4 কেজি ওজনের একটা বন্দুক থেকে এত বেগে নিক্ষিপ্ত হলো, পশ্চাৎ বেগ কত হবে। এখানে একটা ছোট সূক্ষ্ম ভেজাল হইতে পারে পরীক্ষাতে, আগে আমরা অঙ্কটা করি, তারপর আমরা ভেজাল কি হইতে পারে সেটা আমরা চেক করে দেখবো পরে। আমাদের সূত্র হচ্ছে m1 v1 = m2 v2। সোজা কথায় যদি বলি, বন্দুকের বেগ এবং ভর একদিকে গুণ করবা, গুলির বেগ এবং ভর আরেকদিকে গুণ করবা, সহজ হিসাব। তাহলে আমাদের m v1 দরকার, বন্দুকের বেগ দরকার, তাহলে কি হবে m2 বাই v2 বাই হচ্ছে m1। এখানে m2 মানে হচ্ছে বলছিল 10 গ্রাম। 10 গ্রাম দিয়ে কি অঙ্ক করা দেয় না, এটাকে আমাদের কেজিতে নিয়ে যেতে হবে। কেজিতে নিলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কয় ঘর পর 3 ঘর, 10 1 2 3 ঘর পর দশমিক বসাতে হবে, বা 0.01। এটা তুমি m2 পাইলা 0.01। v2 কত, বেগ বল কত বলছো মনে আছে 200, আর m1 বন্দুকের ভর ছিল 4 কেজি। হিসাব কেমনে করব, দুনিয়াতে কোনো দশমিক নাই, তাহলে 1 × 200 মানে হচ্ছে 200 হইতো, কিন্তু দশমিক তো 2 ঘর পর আছে, 1 ঘর 2 ঘর, তাহলে 2.00 মানে 2, আর নিচে আছে 4, 2 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 0.5, সহজ হিসাব। এখন হচ্ছে কথা, তাহলে কি ভাই আমি মাইনাসটা, এখানে কি কোনো মাইনাস দিব নাকি দিব না। এখানে আমাদের কোনো মাইনাস দিতে হবে না। কেন দিতে হবে না দেখো তো, এখানে বন্দুকের পশ্চাৎ বেগের কথা বলছে না, পশ্চাৎ মানে কি, এটা নিজে একটা নেগেটিভ শব্দ। তাহলে মানে কোশ্চেনে যদি বলে পশ্চাৎ বেগ, নেগেটিভ দেওয়ার দরকার নেই, মাইনাস দেওয়ার দরকার নেই। যদি কোশ্চেনে বলে বেগ কত, তখন যদি বলতো তাহলে অ্যান্সার হচ্ছে -0.5। তাহলে পশ্চাৎ থাকলে বলা দরকার নেই, না থাকলে বলতে হবে। 17 নম্বর তো খুব সহজ জিনিস, তোমাকে বলছে হচ্ছে কেন্দ্রমুখী বল কত এটা বাইর করতে, মান দেওয়া আছে বসাই দিবা, এতদিনে এতক্ষণে অনেক হিসাব করছি, এরকম করবা চলে আসবে। 20 নাম্বারটা বলতো কোন সূত্র দিয়ে হবে, দেখি কার কার বুদ্ধি আছে। একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত গুণ হবে, এই সূত্র কি দেখছো কখনো? ak হচ্ছে p²/2m, মানে হচ্ছে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। ভরবেগের সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। তাহলে দ্বিগুণ করা হলে কত গুণ হবে, 4 গুণ। বর্গের সমানুপাতিক, দ্বিগুণ করা হলে কত গুণ হবে, 4 গুণ হবে। 21 নাম্বারটা তো বলছে ভরবেগ কত, 10 কেজি 12 কেজি দেওয়া আছে, গুণ করলে হয়ে যায়, পারবা। 24 নাম্বারটা একটু দেখতে হবে। 24, হাত ঘড়ি সেকেন্ডে কাটার দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার, রৈখিক বেগ কত। 1 সেন্টিমিটারকে কি মিটারে নিবা না, কেননা এখানে অপশনগুলো সেন্টিমিটারে আছে। তাহলে দেখো তো হিসাবটা আমি করতে পারি কিনা। আমাদের সূত্র হচ্ছে এরকম, v = ওমেগা r। ওমেগা মানে কি 2π/t × r, তাহলে 2 × 3.14, আর টি মানে হচ্ছে যেহেতু সেকেন্ডে কাটা একবার পুরা ঘড়ি ঘুরে আসে কতক্ষণে, মানে 12টা থেকে আবার 12টাতে আসে কতক্ষণে, 60 সেকেন্ডে, তাই না, 1 মিনিট বা 60 সেকেন্ডে। তাহলে এখানে 60 হবে, ইন্টু আর মানে হচ্ছে 1 সেন্টিমিটার বলছিল ওরা। তাহলে দেখো এটাকে কাটাকাটি করতে পারি আমরা, 30 দুগুণে 60, আর হচ্ছে 3.1416 না ধরে তুমি 3 ধরতে পারো, তাহলে 3/1/10 বা 0.1 এরকম আসে। কিন্তু অপশনগুলো দেখো সবগুলোই 0.1 মোটামুটি, এটা 0.1, এটা 0.1, এটা 0.1। এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেটর ছাড়া তুমি করতে পারবা না। এই দেখো 13তে আসছে, 13তে ক্যালকুলেটর অ্যালাউড ছিল, তো এটা
নিয়মটা শিখাই দিলাম কিভাবে করতে হয় এবং সময় কখন কি নিতে হবে, সেকেন্ডে কাটা হলে 60 সেকেন্ড নিতে হবে, এটা করে ফেলতে পারবা। কিন্তু এর অ্যান্সারটা মনে রাখাটাই ভালো, কারণ ওই যে 13 সালে আসছে এবং অপশনগুলো দেখছো কিরকম। 25 জড়তার ভ্রামক বের করতে বলছে। জড়তার ভ্রামকের সূত্র কি? আই ইকুয়ালস টু হচ্ছে এম কে স্কয়ার। আই ইকুয়ালস টু কত? এম কে স্কয়ার। তো কে স্কয়ারটা একটু ঝামেলা মনে হইতে পারে তোমাদের কাছে। কে স্কয়ারটা যে দশমিকের রুট কি মানে বর্গ কিভাবে করব, মানে 0.5 কে স্কয়ার করতে হবে। কেমনে? 0.5 স্কয়ার মানে কি? 0.5 ইনটু 0.5। তাহলে দশমিক ছাড়া চিন্তা করো, 5 5 এ 25, কয় ঘর পর দশমিক আছে? এক ঘর, দুই ঘর, 0.25। এটার সাথে হিসাব করো, তাহলে হয়ে যাচ্ছে। চব্বিশ নাম্বারটা আরেকবার দেখাবো। 24 নাম্বারটাতে এই যে সহজ হিসাব, তুমি শুধু আর এর জায়গায় 1 ধরবা। টি হচ্ছে এখানে 60 সেকেন্ড, টি হচ্ছে 60 সেকেন্ড, আর পায়ের মান তো 3.1416। তো তুমি এখানে পায়ের মানটা 3 ধরেও করতে পারো। ও আরেকটা কথা আরেকবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু সবগুলাই হ্যান্ড নোট হিসেবে পেয়ে যাবে, কোনো প্রবলেম নাই হিসাবগুলা। আচ্ছা, 29 নাম্বারটাও জড়তার ভ্রামক, ইজি জিনিস, পারবা। এখানে আর তেমন কিছু আসে নাই, মোটামুটি আমরা শেষ করে ফেলছি বড় বড় চ্যাপ্টার গুলা, আর বেশি সময় লাগবে না। কাজ ক্ষমতা শক্তি, এখান থেকে অনেকগুলা অঙ্ক আসছে কাজ ক্ষমতা শক্তি থেকে। তো লেটেস্ট হচ্ছে গত বছর, মানে তোমাদের আগের বাড়ি একটা এখান থেকে প্রশ্ন আসছে। এটা হচ্ছে তোমার সিঁড়ি থেকে তোমার কাজ অথবা সামনে গেলে দেখবা ক্ষমতা, এগুলা বের করতে বলতে পারে। কি বলছে কোশ্চেনটা আমার সাথে পড়ে দেখো। বলছে যে সিরাজ সাহেবের ভর হচ্ছে 20 কেজি, তাইলে তিনি 25 সেন্টিমিটার উঁচু 20টা সিঁড়ি 10 সেকেন্ডে ওঠেন, তাহলে তার সম্পাদিত কাজের পরিমাণ কত জানতে চাইছে আমাদের কাছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কাজের সূত্র। যখন সিঁড়ি দিয়ে সে উঠে কাজ করবে, তার মানে কাজের সূত্র হচ্ছে W ইকুয়ালস টু এম জি এইচ। এম দেওয়া আছে, জি দেওয়া আছে, এইচটা দেওয়া নেই, ভেজাল লাগাই ফেলছে। এইচ আমরা কিভাবে বের করবো? এইচ সমান সমান হবে হচ্ছে টোটাল যে সিঁড়ির সংখ্যা ছিল 20টা ইনটু টোটাল যে সিঁড়ির দৈর্ঘ্য ছিল বা উচ্চতা ছিল যেটা 25 সেন্টিমিটার, সেটা। এটাকে যদি গুণ করে ফেলি টোটাল সংখ্যার সাথে সিঁড়ির উচ্চতাটা, তাহলে আমরা টোটাল উচ্চতা পাবো আর কি। তাহলে এটা হিসাব করবো কিভাবে? হিসাব করার জন্য দেখো তো, প্রথম কথা হচ্ছে এই 20 ইন্টু 25, 25 দুগুণে কত? 50, তাহলে 500 সেন্টিমিটার হইতো। কিন্তু আমাদের হিসাবে সবসময় কিসে নিয়ে যেতে হয়? এটা হিসাব সবসময় করতে হবে মিটারে। তাহলে এটাকে কি করতে হবে? এটাকে 1000 দিয়ে ভাগ করে ফেলতে হবে, দুইটা শূন্য কাটা, তাহলে 5 মিটার এটা হচ্ছে আমাদের হওয়া উচিত। তাহলে ভর কত ছিল? 20, জি কত ছিল? 9.8, এইচ কত ছিল? 5, তাহলে 5 20 কত? 100 ইন্টু 9.8। এটা তো সহজ হিসাব, দুই ঘর পরে সরাই দিলে হয়ে যায় 980, তাই না? এটা অ্যান্সার কত হবে? 980 এখানে তাহলে যে 10 সেকেন্ড কেন দিছে, এটা কিছুই না, এটা আমাদের কাজ বের করতে আমাদের এটা দরকার নাই। যদি ক্ষমতা বলতো তাহলে আমরা 10 দিয়ে ভাগ করে ক্ষমতা বের করতে পারতাম, ঠিক আছে? ক্ষমতা বললে আমাদের সময় দিয়ে ভাগ করতে হবে, তাই আমাদের কাজের জন্য সময় দিয়ে ভাগ করতে হয় না, কিন্তু ওটা শুধু শুধু দিছে। 2 নাম্বার, 40 নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখতে কাজের পরিমাণ কত হবে? এটা তো আমাদের বেসিক কনসেপ্ট, যে আমাদের যদি কোনো স্মরণ না হয় তাহলে কোনো কাজ হয় না। কেউ যদি একটা 10 কেজি বস্তা একটা মাথায় তুলে নিয়ে দাঁড়ায় থাকে রোদের মধ্যে, তার কোনো কাজই হবে না। তুমি যদি সারাদিন একটা দেয়ালকে ঠেলতে থাকো, তাহলে কোনো পরিশ্রম, মানে তোমার অনেক নিজের কষ্ট হবে, কিন্তু কোনো ফিজিক্সের ভাষায় কোনো কাজ হবে না, কারণ তুমি দেয়ালটাকে সরাইতে পারো নাই, ঠিক আছে? 2 নাম্বারটা। 3 নাম্বার কি বলছে? যে এত ভরের একটা বস্তুকে 2 নিউটন বল প্রয়োগ করে 1 মিটার দূরত্বে সরাইছে, তাহলে কি পরিমাণ কাজ করতে হবে? তাহলে ওই যে আমাদের আগে সূত্র দেখতে হবে। সূত্র কি? W ইকুয়ালস টু হচ্ছে Fs। তাহলে F কত, S কত? F হচ্ছে 2 নিউটন, S হচ্ছে 1, তাহলে 2 একে কত? 2 শেষ। তাহলে তুমি খেয়াল করে দেখো, এখানে 500 গ্রাম যে দিছে, এটা তো আমাদের কোনো দরকার নাই, ডিরেক্ট তো ফোর্সের বা বলের কথা তো বলেই দিছে, তাহলে আমার ভর দিয়ে আমি কি করব? আমার তো আর ভর বের করার দরকার নেই। তাহলে এখানেও এই 500 গ্রাম আমাদের কোনো কাজে লাগতেছে না, W ইকুয়ালস টু Fs দিয়ে হয়ে যাচ্ছে। এরপর আসো 5 নাম্বারটা। 5 নাম্বারটার মধ্যে বোঝার ব্যাপার আছে। আসো দেখি, একটা ছবি আঁকি, দেখি ছবির মধ্যে একে আমি বলি কি কি জানতে চাইছে। মনে করো 5 নাম্বারটা বলছে এরকম, যদি এটা একটা ফ্লোর হয়, মেঝে হয়, বলছে যে এই মেঝের সাথে একটা সিঁড়ি আছে,
এই সিঁড়িটা হচ্ছে 6 মিটার লম্বা, ঠিক আছে? এরকম একটা সিঁড়ি আছে, এই সিঁড়িটা কত মিটার লম্বা? 6 মিটার লম্বা। কত মিটার? 6। এবং এটা এই মেঝের সাথে কত ডিগ্রি কোণে আছে? সে আছে হচ্ছে এই মেঝের সাথে সে আছে হচ্ছে 30 ডিগ্রি কোণে। ওকে, তারপর তোমাদের কাছে জানতে চাইলো কি, তাহলে একজন ব্যক্তি যদি এই সিঁড়ি বেয়ে নামে তাহলে সে কতটুকু কাজ করছে, এটা আমাদের কাছে জানতে চাইছে আর কি। তো খেয়াল করে দেখো, এই লোকটা যদি সিঁড়ি দিয়ে নামে তাহলে তার ওজন বা তার যে পরিমাণে সে কাজ করতেছে সেটা ওজনটা থাকবে হচ্ছে ঠিক ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, একদম সরাসরি নিচে বরাবর কাজ করবে তার ওজনটা আর কি। ওকে, তাহলে আমরা তো জানি কাজের একটা সমীকরণ ছিল, কাজের সমীকরণ কি ছিল? W ইকুয়ালস টু F S cos থিটা। W ইকুয়ালস টু F S cos থিটা। এখন থিটা কোনটা, F কোনটা, S কোনটা? দেখো এটা কি একদম নিচের দিকে কাজ করতেছে না ওজনটা? মনে রাখবা থিটাটা সরাসরি তুমি একদম সিম্পল ভাষায় যদি বলি মনে রাখার জন্য, তুমি থিটাটা ধরবা হচ্ছে যেটা যে বরাবর তোমার ওজনটা কাজ করতেছে ওই বরাবর। তাহলে ওজনটা কাজ করতেছে কি নিচে বরাবর, এবং এটার সাথে যে কোণটা আছে সেটাকে তুমি ধরবা হচ্ছে থিটা। তাহলে দেখো এই পুরা কোণটা যদি 90 ডিগ্রি হয়, পুরা কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানে আমরা 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে আমরা পাবো হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের কোণের মান হচ্ছে cos 60 ডিগ্রি হবে, cos 30 ডিগ্রি না, কিন্তু cos 60 ডিগ্রি। কিভাবে সহজে মনে রাখবো হচ্ছে আমাদের যে বরাবর ওজনটা কাজ করতেছে তার সাথে যে কোণটা সেটা আমরা নিচ্ছি এখানে। আর F মানে কি? F মানে হচ্ছে m g, কোনো সমস্যা নাই। আর S মানে কত? S মানে ওই যে এখানে দেওয়া ছিল যে S মানে হচ্ছে বা দৈর্ঘ্য মানে পুরাটার দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। তাহলে খেয়াল করে দেখো m ওর ভর কত বলছিল? ওর ভর বলছিল যতদূর মনে পড়ে 100। g বলছিল হচ্ছে 9.8, আমরা জানি 100। s ছিল 6 মিটার। আর cos 60 এর মান কত? cos 60 এর মান হচ্ছে হাফ। ওকে, cos 60 এর মান হচ্ছে হাফ। তাহলে দেখো আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করি। 3 দিয়ে কাটলাম, 3 ইন্টু 100 মানে 300 ইন্টু 9.8, আরেক ধাপে করি। 9.8 কে তুমি 10 ধরতে পারো, তাহলে মোটামুটি এটা 3000 এর থেকে অল্প একটু ছোট একটা মান হবে। অ্যাকচুয়াল মান হচ্ছে 2940। এই যে দেখো 1 নাম্বার অপশনে আছে আর কি। এটা মেডিকেল একবার আসছে, ডেন্টাল একবার আসছে, মেডিকেল একবার আসছে, ডেন্টাল একবার আসছে। ওকে, চলো আগাই যাই। এগুলা পারবা। 19 নাম্বারটা এটা তোমাদের চলতো চ্যাপ্টারেও আছে যে ক্যালোরি থেকে কেমনে জুলে নিতে হয়, ক্যালোরি থেকে কেমনে আমরা জুলে নিতে পারি। জাস্ট ক্যালোরিটাকে মানে যত ক্যালোরি থাকবে তাকে আমরা 4.2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তবে এখানে 4.2 দিয়ে গুণ করলে 63 হয়। এখানে 62.70 বানাইতে হলে তোমাকে কি করতে হবে? এটা বানাইতে হলে তোমাকে 4.18 দিয়ে গুণ করতে হবে। আমাদের পুরোনো বইতে 4.18 ছিল। এক্স্যাক্টলি দেখবা 4.18 দিয়ে গুণ করলেই তোমার 6.7 আসে, 62.7 আসে। আর 4.2 দিলে 63 আসবে। 21। এই অঙ্কটা দেখলে অনেক কঠিন মনে হয়, কিন্তু এটা খুব সহজে অনেক মানে ক্যালকুলেটর ছাড়া এটা হিসাবটা করে ফেলা যায়। কোশ্চেনটা আমার সাথে পড়ে দেখো কি বলছে। যদি উৎপাদিত তড়িৎ শক্তির পরিমাণ এত হয় তবে রূপান্তরিত ভরের পরিমাণ কত? মানে ভর শক্তি, বলতো ভর শক্তি রূপান্তরের সূত্র কার? দুনিয়ার মোটামুটি সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানী E = mc²। এটা হচ্ছে আমাদের ভর শক্তি রূপান্তরের সূত্র। তাহলে আমাদের কাছে ভর জানতে চাইছে, E/c²। আসলে দেখি আমি মান বের করতে পারি কিনা, তোমাদের দেখাতে পারি কিনা। ই মানে হচ্ছে 5.5 ইন্টু 10⁻12 কিলোওয়াট আওয়ার। খেয়াল করে দেখছো একক কি আছে? কিলোওয়াট আওয়ার। কে বলতে পারবা কিলোওয়াট আওয়ার দিয়ে কি অঙ্ক করা যায়? যায় না। কিলোওয়াট আওয়ারকে কিসে নিয়ে যেতে হবে? কিলোওয়াট আওয়ারকে নিয়ে যেতে হবে হচ্ছে জুলে। জুলে নিতে হলে কত দিয়ে গুণ করতে হয় জানো? 3.6 ইন্টু 10⁶ জুল। এইটা আজ ডিরেক্ট ভর্তি পরীক্ষাতে এমনিতেও আসছে। কত দিয়ে গুণ করতে হবে? 3.6 থেকে 3.6 ইন্টু 10⁶ জুল। আর c² মানে কত?
3 ইন্টু 10⁸ কে হোল স্কয়ার, মানে আলোর বেগে গুণ করতে হবে। আসো আমি আরেকটু সহজ করে লিখি। তাইলে 3 কে স্কয়ার করলে হয় 9, আর 10⁸ কে স্কয়ার করলে হয় 10⁻16, আর 10⁻64 লিখো না। এইবার দেখো, যখনই আমি বলছিলাম, এর আগেও বলছি যে পাওয়ার যদি মানে পাওয়ার হিসাব যদি থাকে, তাহলে একটা বাংলা কথা মনে রাখতে, পাওয়ারের সাথে পাওয়ার, মানের সাথে মানের হিসাব, পাওয়ারের সাথে পাওয়ার। তাহলে দেখো তো পাওয়ার এখানে কয়টা আছে? দুইটা আছে না? তাহলে টোটাল পাওয়ার কত? 10⁻18। আর মান আছে কয়টা? আমাকে কি করতে হবে? 5.5 এর সাথে 3.6টা গুণ দিতে হবে। জীবনে পড়া সমস্যা নেই। এখন খেয়াল করলে দেখবা আমাদের উপরে টোটাল পাওয়ার হয় হলো 18, নিচে টোটাল পাওয়ার হয় হচ্ছে 16টা। তাহলে 18 থেকে 16 দিলে বাদ দিলে কয়টা পাওয়ার থাকে আমাদের হাতে? আমাদের হাতে পাওয়ার থাকে দুইটা পাওয়ার মানে কত? 10 স্কয়ার মানে কত? 100। তাহলে আমি কি বলতে পারবো এটা আসলে 100? এই দুইটা কাইটা বলা যায়, কিন্তু 100 মানে কয়টা শূন্য? 100 মানে হচ্ছে দুইটা শূন্য। আমি কি করলাম, এই দুইটা শূন্যর একটা শূন্য দিয়ে দিলাম 3.6 কে, তাহলে 36 হয়ে গেল। একটা দিয়ে দিলাম 5.5 কে, তাহলে 55 হয়ে গেল। তাহলে দেখো হিসাব করি এবার। 4 নং 36, 4 55, 220 শেষ। আর 100 তো চলে গেছে, বুঝছো? তাহলে 18 থেকে 16 গেলে থাকে হচ্ছে 10 স্কয়ার মানে 100। তাহলে একটা শূন্য দিয়ে দিলা, 55 36/9। 55 36/9 মানে হচ্ছে 220, কাটাকাটি করলে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 220 আমাদের অ্যান্সার। 23 নাম্বার পারবা গতিশক্তি থেকে ভরবেগ কেমনে বাই করতে হয়। 26 নাম্বার, এটা একটু বলি। বন্দুক এবং বুলেটের অঙ্কটাও করছি কিভাবে করতে হয় এবং কিভাবে অ্যান্সার বের করতে হয়। এখানে খেয়াল করলে দেখবা এই 26 নাম্বারটাতে একটু ঝামেলা আছে। 26 নাম্বারটাতে তুমি যদি অঙ্ক করো, এটা আসলে এরকম অ্যান্সার আসে না। এখানে অপশনটা আসলে নাই, এই কোশ্চেনটা ভুল আছে 26 নাম্বারটা। ঠিক আছে, তুমি শুধু নিয়মটা দেখে যাও, পরীক্ষাতে আসলে সঠিকটা দেখাতে। ওকে। তারপর হচ্ছে 27। এই 27 নাম্বারের অঙ্ক মতো অঙ্কগুলাই ভর্তি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, শুধু মেডিকেল না, মেডিকেল ছাড়া অন্যটা। এটা সহজ, সবাই জানো যে একটা তক্তা ভেদ করতে পারে রাইফেলের গুলি, তাহলে 3 গুণ করা হলে কয়টা তক্তা ভেদ করতে পারবে? জাস্ট n স্কয়ার করে ফেললাম, তাহলে 3 স্কয়ার বা 9টা দেখলে বলা যায়। 28 নাম্বার পারবা বিভব শক্তি কেমনে বাই করে, ছোটবেলার পড়া। ওয়াট ক্ষমতা বলতে কি বুঝো? এটা অপশনটা মানে ভুল ছিল, এখানে কোনোটা অ্যান্সার না। কারণ তোমরা সংজ্ঞা পড়ে দেখবা 1 সেকেন্ডে 1 জুল কাজ করাকে বলে হচ্ছে ওয়াট ক্ষমতা। 1 সেকেন্ডে 1 জুল কাজ করার ক্ষমতাকে বলে ওয়াট ক্ষমতা। এখানে কোনো অপশনই ওটা মিলে না। ও আরেকটা বলতেছি, তোমরা বড় ম্যাথের কথা যখন মনে করলা, কখনোই তুমি ম্যাথ পরীক্ষার হলে আগে দাগাবা না। 2+2=4 আসছে, এরকম ম্যাথ আসলেও দাগ দিয়ে রাখবা পরীক্ষাতে। সব অ্যান্সার মানে করার শেষে, মানে একবার করে সবগুলা দেখে তারপরে তুমি ম্যাথ করতে যাবা। কারণ ম্যাথ করতে গেলে হঠাৎ করে যদি একটা সহজ ম্যাথ ভুল হয় বা না মিলে, হইতেই পারে, এটা স্বাভাবিক। না মিলে তখন তোমার মনে হবে কি এত সহজ একটা জিনিস পারলাম না, তখন তোমার কঠিন মানে সহজ সহজ অপশন মানে অবজেক্টিভ গুলো ভুল হতে থাকবে আর কি। এর জন্য সবসময় দাগাবা হচ্ছে ম্যাথ গুলা সবার লাস্টে। খেয়াল করে দেখো 35, এটা করে আসছি না আমরা একটু আগে, সিঁড়ির অঙ্ক, এটা পারবা। এখানে কিছু নাই, মহাকর্ষ বিকর্ষ। মহাকর্ষ বিকর্ষের মধ্যে একটা অঙ্কের ব্যাখ্যা আসলে ভুল আছে। দেখো 9 নাম্বারটা, অনেক কোচিং এর গাইডে বা অনেক বাজারের গাইডে তুমি দেখবা এটা অ্যান্সার বি দেওয়া আছে। এটা অ্যান্সার বি হবে না, এটা অ্যান্সার হবে 1600 কিলোমিটার। যে কত উচ্চতায় গেলে ওজন অর্ধেক হবে, এটা অ্যান্সার হচ্ছে 1600 কিলোমিটার। আমাদের এখানেও এটার ব্যাখ্যাটা ভুল আছে। এটা সঠিক ব্যাখ্যাটা আমি তোমাকে বলি, এটা একটু দেখো। ভূপৃষ্ঠে এক ব্যক্তির ওজন 50 কেজি, কত উচ্চতায় গেলে তার ওজন অর্ধেক হবে? W=mg আমরা জানি, তার মানে আমার ওজনটা আসলে নির্ভর করতেছে কার উপর? জি এর উপর। তার মানে জি যদি বাড়ে ওজন বাড়বে, জি যদি কমে ওজন কমবে। মানে অ্যাকচুয়ালি এখানে ওজনের কথা বললেও আসলে বোঝাচ্ছে যে কত উচ্চতায় গেলে জি অর্ধেক হবে বা জি হাফ হবে। তোমাদের কার কার মনে আছে যখন আমাদের রেগুলার ক্লাস হয়েছে, আমাদের এখান থেকে আমরা বলছি যে ভূপৃষ্ঠ থেকে যদি উপরের দিকে যাই তাহলে জি এর সমীকরণটা কিরকম দাঁড়ায়? জি প্রাইম ইকুয়ালস টু জি ইনটু 1 - 2h/r। মুখস্থ আছে তো? আর যদি নিচের দিকে যাই h/r থাকে আর কি। তাহলে এটা তো উচ্চতায় গেলে নাকি, মনে আছে তো? তাহলে এটাকে দেখো তো আমি সাজাইতে পারি কিনা। বলতে পারবো জি প্রাইম বাই জি ইকুয়ালস টু হচ্ছে 1 - 2h/r।
বলা যায় কিনা? জি প্রাইম বাই জি মানে কি? মানে আমাদের অভিকর্ষ ত্বরণের অনুপাত, মানে আগে যা ছিল বলছে তো, আগে যা ছিল এখন তার অর্ধেক হয়ে যাবে। অনুপাত কত? অর্ধেক না? তাহলে হাফ ইকুয়ালস টু 1 মাইনাস 2h বাই r। তাহলে দেখো তো, আমি 2h টাকে এই পাশে নিয়ে আসলাম, হাফটাকে ওই পাশে দিয়ে দিলাম। 1 মাইনাস হাফ, 1 মাইনাস হাফ মানে কত? হাফ না? তাহলে আমি একটু সাজাই, আমাদের যেহেতু h বের করতে বলছে, তাহলে আমি বলতে পারবো r/4। দেখো তো সাজাই গোছায়, বলা যাবে না r/4? তাহলে r এর মান আমরা সবাই মুখস্থ জানি, কত? 6400 বলেও দিছিল পরীক্ষার সময়, অনেক সময় বলেও দেয় 4। তাহলে কত হলো? 1600। এটাই হচ্ছে সঠিক ব্যাখ্যা, বুঝছো? এখানে অ্যান্সারটা ঠিক আছে, ব্যাখ্যাটা ভুল আছে। এরকম হবে না, অনেক জায়গায় দেখবা 2650 যে অনেক গাইড টাইডে করছে, এরকম করা দরকার নেই। তারপর এটা পারবা। মুক্তিবেগ নিয়ে কিছু ছোট্ট আলোচনা আছে। মুক্তিবেগ, যখন তোমাকে মঙ্গলের মুক্তিবেগ বলবে, দুই ভাবে জানতে চাইতে পারে। যদি সরাসরি চাই, সরাসরি চাইলে অ্যান্সার দাগায় দিবা, মঙ্গলের মুক্তিবেগ হচ্ছে কত? 5.1। কোত্থেকে আসছে বলো দেখি? একটা ছন্দ ছিল আমাদের, কার কার মনে আছে? চাঁদের বুড়ি মশা পাবে, মনে আছে কি? চাঁদের বুড়ি মশা পাবে। চাঁদ ছিল 2, বুড়ি ছিল 4, মশা মানে মঙ্গল সরি 5, শা মানে হচ্ছে সূর্য, সরি মশা মানে হচ্ছে 5, শা মানে হচ্ছে শুক্র 10, পা মানে পৃথিবী 11, ব মানে বৃহস্পতি 60 ছিল না? চাঁদের বুড়ি মশা পাবে। তাহলে ওইখান থেকে যদি সরাসরি জানতে চাই, তাহলে অ্যান্সার দেখাবো হচ্ছে 5.1। আর যদি অঙ্ক দিয়া বলে, অ্যান্সার দেখাবো হচ্ছে 4.77। কেন মুখস্থ করবো আমরা? এই যে রুট, এই রুট জীবনও করা সম্ভব না, তাহলে এটা মুখস্থই করে যেতে হবে, আসলে কোনো অপশন নাই আমাদের হাতে। এবং দেখো এই যে চাঁদেরটা ডেন্টালে 2018, বেশি দিন আগে না, 2018-তে কিন্তু আসছে। 22 নাম্বারটা, এটা চাইলে আমরা লজিক দিয়ে করতে পারি। এটা আসলে একটা ম্যাথ, কিন্তু আমরা চাইলে এটা লজিক দিয়ে করতে পারি অপশনগুলো মিলে। কি বলছে? ভূপৃষ্ঠ হতে অল্প উচ্চতায় এবং ভূপৃষ্ঠের সমান্তরাল একটি নভোযান কত দ্রুতিতে চললে যাত্রীরা ওজনহীনতা অনুভব করবে? দেখো, তুমি একটা বেসিক কনসেপ্ট সবাই জানো, যদি 11.2 এর বেশি হয়, 11.2 এর যদি বেশি হয় বেগ, তাহলে সে দুনিয়া ছেড়ে সে চলে যাবে। যদি 7.88 এর থেকে কম হয়, তাহলে সে দুনিয়াতে ফেরত চলে আসবে। তাহলে দুনিয়ার চারপাশে ঘোরা বা চাঁদের মতো উপগ্রহ হওয়ার শর্ত মনে আছে বইতে কত ছিল? 7.88 এর যদি সমান হয়, তাহলে সে চাঁদের মতো উপগ্রহ হয়, মানে কি সে পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে। এর থেকে কম হইলে বা 11.2 এর বেশি হইলে সে কি হয়? সে হয় পৃথিবীতে চলে আসবে, নাহলে পৃথিবীর বাইরে চলে যাবে। দুইটা হয়। আরেকটা কি হইতে আর কি হয়? যদি 7.88 এর সমান হয়, তাহলে চাঁদের মতো উপগ্রহ হয়। আর 7.88 এর থেকে 11.2 পর্যন্ত যদি হয়, তাহলে উপবৃত্তাকার মনে হয়, এরকম কিছু একটা লেখা ছিল তো, উপবৃত্তাকার বা অধিবৃত্তাকার এরকম কিছু একটা। তাহলে দেখো, আমার এমন একটা মান হইতে হবে যেটা 7.8 থেকে 11.2 এই মানের মধ্যে আছে। কোন মানটা আছে? এ। দেখো যে 3.5 হলে কি হইতো? পৃথিবীতে চলে আসতো। 3.1 হলে কি হইতো? পৃথিবীতে চলে আসতো। বি হইলে কি হইতো? পৃথিবীতে চলে আসতো। পৃথিবীতে যদি চলে আসে, তাহলে ঘুরবে কে? ঘোরার জন্য তোকে থাকতে হবে এখানে। থাকতে হলে কত বেগে ছুড়ে মারতে হবে তোকে? 7.9। একটু লজিক খাটাইলে আর অঙ্ক করা লাগে না আর কি। বুঝাতে পারছি আমি তাহলে তোমাদের? তাহলে 7.88 এর সমানই হবে আর অ্যাকচুয়ালি তাকে চাঁদ হইতে হইলে। আর চাঁদ না হইলে তো সে ঘুরতে পারবে না, সে তো দূর চলে আসলো। চাঁদের মুক্তিবেগ কত বলছি? এই যে 24 নাম্বারটা আর একটা, এগুলো কিন্তু কোনো ম্যাথ না, এগুলো কিন্তু ব্যাখ্যা। আসলে এই 24 নাম্বারটা আমরা চমৎকার ভাবে ব্যাখ্যা করে আমরা শিখবো এবার। দুটি সার্বিকভাবে একইরূপ মহাশূন্য যান এ ও বি মুক্তভাবে পৃথিবীর দিকে নামছে। বি এর থেকে এ কাছে হলে কোন তথ্যটি সঠিক নয়? কোনটা সঠিক নয় জানতে চেয়েছে, তাহলে আমরা কোনটা সঠিক আমি আগে বলে দিচ্ছি। দেখো, এ এর ওজন বি এর ওজনের চেয়ে বেশি। কিভাবে বেশি হয়েছে? আমরা জানি ওজন মানে হচ্ছে mg। দেখো, দুটি সার্বিক ভাবে একই রূপ মানে m সমান। সার্বিক ভাবে একই রূপ মানে কি? m সমান। তাহলে যার জি এর মান বেশি হবে তার ওজন বেশি হবে। তাহলে দেখো তো, বি এর চেয়ে এ পৃথিবীর কাছে, এটা হচ্ছে বি, সরি এটা হচ্ছে
এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে দেখো এ পৃথিবীর কাছে, তোমরা তো সবাই জানো যে পৃথিবীর যত কাছাকাছি হবে অভিকর্ষ ত্বরণের মান তত বেশি হবে, পৃথিবী থেকে যত দূরে যাবে অভিকর্ষ ত্বরণের মান তত দূরে চলে তত কমবে। তাহলে দেখো এর অভিকর্ষ ত্বরণ, এ যেহেতু কাছে অভিকর্ষ ত্বরণের মান বেশি, তাহলে কি তার ওজনটাও বেশি হবে না? এই কারণে এ নাম্বার সঠিক। বি কি বলছে, এর ভর বি এর ভরের সমান, এটাও সঠিক। কেন সঠিক? আমরা তো বললাম যে দুইটা সার্বিকভাবে একই রূপ মহাশূন্য যান, তার মানে দুইটা সবকিছু যদি সমান হয় তাহলে অবশ্যই তার ভর সমান হবে। আচ্ছা, ডি নাম্বার, মহাশূন্য যানে নভোচারী কোন ওজনহীনতা অনুভব করবে কিনা। এটা কেমনে বুঝছি? এই দেখো একটা শব্দ আছে মুক্তভাবে। কেউ যদি মুক্তভাবে পড়ে, কেউ যদি মুক্তভাবে পড়ে তাহলে কি তার উপর কি কোনো অভিকর্ষ ত্বরণ কাজ করে? সে তো অভিকর্ষ ত্বরণের সমান ত্বরণ নিয়ে পড়তেছে, তাহলে তো তার কোনো অভিকর্ষ ত্বরণ নাই। তার যার অভিকর্ষ ত্বরণ নাই সে কি ওজন অনুভব করবে? অভিকর্ষ ত্বরণ না থাকলে তো ওজন অনুভব করবে না। তাহলে এইটাও সঠিক আছে যে ওজনহীনতা অনুভব করবে। কিন্তু সি নাম্বারটা সঠিক না। কেন সি নাম্বারটা সঠিক না? মনে করো এটা পৃথিবী, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে ওরা একই জায়গা একই সময় এই পৃথিবী থেকে যাত্রা শুরু করলো, একই সময় যাত্রা শুরু করলো। তাহলে এ এখনো পিছিয়ে পড়ে আছে, বি বেশি আগায় গেছে। তাহলে কার স্পিড বেশি বলতে পারো তুমি? যদি ধরো দৌড় দিচ্ছে দুজন, একটা জায়গা থেকে দুজন দৌড় দিচ্ছে, তাহলে কে আগে কে বেশি দূরে যাবে? যার স্পিড বেশি বা ত্বরণ বেশি। আর কে পিছিয়ে পড়ে থাকবে? যার ত্বরণ কম বা স্পিড কম। তুমি খেয়াল করে দেখো ওরা কি বলছে, ওরা বলছে যে এর ত্বরণ বেশি, বি এর ত্বরণ কম। এর ত্বরণ যদি বেশি হইতো, এর ত্বরণ যদি বেশি হইতো সে তো বি এর থেকে আগে থাকতো। সে কি বি এর থেকে আগাইতে পারছে? সেটা তো সে পারে নাই। বি এর ত্বরণ বেশি দেখে সে আগায় গেছে। বুঝতে পারছি আমি? এই জন্য এটা আসলে ভুল আছে। কোথায় গেল আমাদের এটা? তাহলে এইটা আসলে আমাদের সঠিক না। এটা সঠিকটা হবে কি, ত্বরণ এর ত্বরণের চেয়ে বেশি, এই জন্য বিটা পৃথিবী থেকে বেশি দূরে। ওকে, পদার্থের গাঠনিক ধর্ম। আজ পর্যন্ত পদার্থের গাঠনিক ধর্ম থেকে মানে এক বছরে একটা অঙ্ক আসছে, মানে মানে গত টোটাল 3টা অঙ্ক আসছে, তার মধ্যে সবচেয়ে কঠিন অঙ্কটা যেটা আসলে করা মোটামুটি নিয়ার টু ইম্পসিবল, সেটা 2014 সালে আমি যে বছর পরীক্ষা দিয়েছি ওই বছরই আসছে। দেখো এই অঙ্কটা করার সূত্র হচ্ছে y = FL/AL। এই অঙ্কটা আসলে পরীক্ষা হলে আমার পরামর্শ থাকবে যে এটা আসলে ছেড়ে দেওয়াই ভালো, কেননা এটা করতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। বাকি আরো সে একা নষ্ট হবে না, বাকি 10-12টা কোশ্চেন নিয়ে নষ্ট হবে। দেখো মিলিমিটারকে মিটারে নিতে হবে, এ বের করতে হবে, এফ বের করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ যত কিছু আছে সবকিছু করতে হবে। এটা তুমি নিয়মটা জাস্ট একবার দেখে রাখতে পারো, কিন্তু এটা এত কঠিন ভাবে মান দিচ্ছে 12 নাম্বারটা, এটা কোনোভাবে এটা বের করা সম্ভব না, বুঝছো? ক্যালকুলেটর ছাড়া এই মুহূর্তে। তারপর আরেকটা অঙ্ক আসছে গত বছর, একটা আগে স্ট্রোকস একটা বলি, তারপর হচ্ছে গত বছর যেটা ডেন্টাল আসছে ওটা একটু বলতেছি। দেখো একটা ক্ষুদ্র গোলাকার বস্তু কোন তরলের মধ্য দিয়ে প্রান্ত বেগে পড়ছে, তাহলে বস্তুর ওজন এত, প্রবণতা এত হইলে সান্দ্র বল কত? এটা খেয়াল করবা যে তুমি কখনো পানিতে নামছো, সমুদ্রে, পুকুরে, নদীতে, তুমি দেখবা পানিতে নামার পর আমাদের নিজেদের ওজনটা একটু কম কম মনে হয়, নিজেদের অনেক হালকা মনে হয়। যারা মনে করো নিজের ওজন কমাইতে চাও তারা মনে করো পানির মধ্যে গিয়া ওইখানে পানির নিচে দিয়ে তারপর মাপা, দেখবা যে মনে হবে অনেকখানি আমি ওজন কমাই ফেলছি। তো এখানে কেন হয় এই জিনিসটা হয় হচ্ছে পানি কি করে, পানি হচ্ছে আমাদের ঠেলে উপরের দিকে ওঠানোর চেষ্টা করে, আমাদের ওজন কি করে নিচের দিকে চেষ্টা করে। তাহলে কি একটা আরেকটা উল্টা দিকে কাজ করতেছে। তাহলে দেখো এই যে ওজন কাজ করতেছে নিচের দিকে, প্রবলতা কাজ করতেছে উপরের দিকে, তাহলে সান্দ্র বল কত হবে? এই দুটার বিয়োগফল, মানে 0.03 থেকে 0.02 বাদ দিয়ে দিবা, সরি 0.1 এখানে आंसर 0.1 বাদ দিয়ে দিবা, आंसर আসবে 0.02। বুঝছো প্লবতার এটা। একজন বলছে হচ্ছে এই যে 24 সি কোত্থেকে আসছে, এইটা আমাদের এখনকার বইতে নাই। আর্ক মানে হচ্ছে ওরা এরকম একটা রাশি ছিল প্রকাশ, ওইটা আমাদের তপন স্যারের বইতে, আগের বইতে লেখা ছিল যে চাপ এবং আয়তনের গুণফল একক হচ্ছে আর্ক। এটা শুধু এই যে এটা পুরনো সিলেবাসে, এটা শুধু এই লাইনটা জানলেই হবে। ইংরেজিতে লিখে হচ্ছে ইআরজি এরকম করে আর কি। এই যে গত বছরের অঙ্ক ডেন্টালের এই অঙ্কটা চমৎকার ভাবে একটু আমাদের শিখে ফেলতে হবে। ওকে, প্রতিটি 10⁻⁻1, প্রথম কথা হচ্ছে 10⁻⁻1 হবে না, ভুল আছে, যার যার বইতে ঠিক করো। 10⁻⁻4 হবে।
প্রতিটি 10⁻⁻4 মিটার ব্যাস বিশিষ্ট 1000টি ক্ষুদ্র ফোঁটা মিলে বৃহৎ ফোঁটা তৈরি করলো। বৃহৎ ফোঁটার ব্যাসার্ধ কত জানতে চাইছে। তুমি খেয়াল করে দেখো, এটার সূত্র হচ্ছে আমাদের যে বৃহৎ ফোঁটার আয়তন হবে, এই আয়তনটা সবগুলা ক্ষুদ্র ফোঁটার আয়তনের সমান হবে। সবগুলা ক্ষুদ্র ফোঁটা মানে কি, n সংখ্যক ক্ষুদ্র ফোঁটা আছে আমাদের, n সংখ্যক ক্ষুদ্র ফোঁটার আয়তনের সমান হবে। এটা হচ্ছে আমাদের থিওরি, মানে তুমি থিওরি। তাহলে এখন খেয়াল করে দেখো, আমাদের ফোঁটা মানে কি, গোলক। গোলকের আয়তনের সূত্র জানো, 4/3 পাই আর কিউব। আমি বড় হাতের আয়তন মানে বড় ফোঁটার আয়তনটা বড় হাতের আর দিয়ে ধরলাম, ইন্টু 4/3 পাই আর কিউব। তাহলে দেখো 4/3 কাটা, 4/3 কাটা চলে যাচ্ছে, পাই পাই কাটা চলে যাচ্ছে, তাহলে থাকতেছে কে, আর কিউব সমান সমান n আর কিউব, বা আর সমান সমান এই পাশে হচ্ছে কিউব রুট করতে হবে, n ইন্টু আর। তোমরা চাইলে শুধুমাত্র এই শর্টকাটটা মুখস্থ করে অ্যান্সার মিলাই ফেলতে পারো। আর কেউ যদি মুছে করতে চাও, পুরোটা আমি বলে দিলাম যে এই সূত্রটা আসলে কোন দুনিয়া থেকে বয়তা হয়েছে। ওকে, তাহলে আর বের করতে হলে এরকম এরকম করতে হবে। চলো আমরা মান বসাই। এখন খেয়াল করে দেখো, আমি বলছিলাম 10⁻⁻4 হবে আসলে সঠিকটা, মানে 1 × 10⁻⁻4 হবে। এখন খেয়াল করে দেখো যে এটা কিন্তু আসলে ছিল ব্যাস, তাহলে এটার জন্য ব্যাসার্ধ বা আর বের করতে হলে কি করতে হবে, এটাকে হাফ করতে হবে। তাহলে মানে 1/2 × 10⁻⁻4, 1/2, অথবা তুমি এটাকে বলতে পারো, অথবা এটাকে বলা যাবে 0.5 × 10⁻⁻4, যেটা বল, নো প্রবলেম। আচ্ছা, তাহলে n এর মান ছিল 1000, সরি কিউব 1000, ইন্টু আর এর মান কত পাইলাম আমরা, এই যে 0.5 × 10⁻⁻4। তোমরা তো সবাই জানো, এই যে এখানে একটু লিখি, 10 10 10, তিনটা 10 গুণ করলে 1000 হয়, তার মানে কিউব রুট করলে আসবে 10 ইন্টু 0.5 × 10⁻⁻4। 10 × 0.5 মানে কত, 5 ইন্টু 10⁻⁻4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, মেডিকেলের তুলনায় এই অঙ্কটা একটু টাফ, তবে ক্যালকুলেটর ছাড়া করা যায় কিন্তু, বুঝছো, একটু টাফ এই অঙ্কটা আমাদের ডেন্টাল বা মেডিকেলের তুলনায়, কিন্তু ক্যালকুলেটর ছাড়া চাইলে করতে পারবা। আমরা তো প্রায় শেষে চলে আসলাম, আর তো তেমন কিছু বাকি নাই এখান থেকে। সহজ সন্ধিত গতি শক্তি, এটা তো এমনি পারার কথা, নিচে করে দেওয়া আছে। তরঙ্গ থেকে একটা জিনিস খেয়াল করবা, তরঙ্গ থেকে এরকম অনুপাত দিয়ে তোমাকে ত্রয়ী, তারপর সরসঙ্গতি, যে পরের অঙ্কটা আছে সরসঙ্গতি, এরকম অনুপাত দিয়ে অঙ্ক দিতে পারে, যে 4টা অনুপাত দিয়ে বললো যে নিচের কোনটা সরসঙ্গতি। তাহলে 4 5 6 8 এর অনুপাত 4 হয়। যেমন এখানে আমাকে বলছে ত্রয়ী মানে কত, 4 5 6 এর অনুপাত। তাহলে এখানে আমাকে মূল সুরটা আইডেন্টিফাই করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মূল সুর অনেক সময় 64 থাকে আর কি। 64 কে তুমি যদি 4 দিয়ে গুণ করো, 5 দিয়ে গুণ করো, 6 দিয়ে গুণ করো, তাহলেই মোটামুটি অ্যান্সার মিলে। 64 না হলে তুমি 128 দিয়েও ট্রাই করে দেখতে পারো। 128 কে 4 দিয়ে গুণ করবা, 5 দিয়ে গুণ করবা, 6 দিয়ে গুণ করবা, ঠিক আছে। অথবা প্রথম রাশি যেটা যেহেতু সবার সেম, প্রথম রাশি যেটা সবার সেম, সেটাকে তুমি 4 দিয়ে ভাগ করে দেখো, তাহলে মূল সুর কত হয়। তুমি যদি 256 কে 4 দিয়ে ভাগ করে দেখো, তাহলে দেখবা যে 64 আসতেছে। 64 কে একবার 4 দিয়ে গুণ করবা, 5 দিয়ে গুণ করবা, 6 দিয়ে গুণ করবা, 4 দিয়ে গুণ করো তো 80। ওকে, এছাড়া এখান থেকে তেমন কঠিন কোনো কিছু আসেনি। তারপর হচ্ছে গ্যাসের, এটা আয়তন এবং তাপমাত্রা যে কত হয় এটা পারবা। তাহলে দেখো ফার্স্ট পেপারে আর কোনো ঝামেলা তোমাদের আছে কিনা। সেকেন্ড পেপারে খুবই খুবই কম অঙ্ক আসছে, তেমন একটা আসেনি বললে বলা চলে। সেকেন্ড পেপার নিয়ে অত বেশি সময় লাগবে না আমাদের, ভয় পাওয়ার কিছু নেই। ওকে, বলো ফার্স্ট পেপারে আর কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, তাপগতিবিদ্যা থেকে অঙ্ক এই পর্যন্ত মোটামুটি 2টা অঙ্ক আসছে। একটা হচ্ছে তোমার ফারেনহাইট, গত বছরই আসছে। একটা হচ্ছে মানে তোমার কি বলে এটাকে, থার্মোমিটারের অঙ্ক। একটা হচ্ছে তোমার ইঞ্জিনের দক্ষতার অঙ্ক। তো থার্মোমিটারের অঙ্কটা তুমি খেয়াল করে দেখো,
আমরা একটা সূত্র পড়ছিলাম না থার্মোমিটারের জন্য, সবগুলা রাশি মিলে এরকম ছিল C/5 = ফারেনহাইট আর সেলসিয়াসের জন্য F-32 ডিভাইডেড বাই হচ্ছে 9 সূত্র পড়ছিলাম। তাহলে আমাকে বলছে 98.4 কে বের করতে। কিভাবে বের করতে পারি? আমরা চাইলে C/5 বললাম, F এর জায়গায় বলছে হচ্ছে 98.4 - 32/9। তো এরকম করে হিসাব করে করা যায়, কিন্তু এখানে হিসাবটা অত সহজ হয় না। এটা 66.5 হয়, 9 হয়, বা C = 5 এরকম হয়। হিসাবটা একটু কঠিন হয়, এবং এখানে দেখো অপশনটা একটু ক্লোজই ছিল বলা যায়। 36.5 হয়ে গেল, 36.5, 36.9। এইটা করার আরেকটা বুদ্ধি আছে। এটা করার আরেকটা বুদ্ধি হচ্ছে, আমাদের, আমি যেহেতু মেডিকেলে পড়ছি বা আমাদের টিচাররা যখন মেডিকেলে পড়ছেন, আমরা সবাই জানি যে বডির তাপমাত্রা হচ্ছে, স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইটে সবাই পারে। তোমরা কি জানো এটা সেলসিয়াসে কত? এটা মেডিকেলের বইতেও লেখা আছে যে সেলসিয়াসে এটা হচ্ছে 36.9 এর কাছাকাছি বা 36.8 এর কাছাকাছি। দেখো টিচার ইচ্ছা করে এমন একটা মান দিচ্ছেন যে মানটা আসলে দেখলে বোঝা যায় যে এটা হচ্ছে 98.5, তো তাহলে 98.4 যদি হয় 36.8, তাহলে এটা তো কত হবে? 36.9। বুঝছো? আমার পরামর্শ হচ্ছে এই মানটা মুখস্থ রাখবা। 98.4 ডিগ্রি ফারেনহাইট সমান সমান হচ্ছে 36.9 ডিগ্রি সেলসিয়াস। এটা মেডিকেলে সব টিচাররা মুখস্থ জানে, আমিও মুখস্থ জানি এটা। বুঝছো? আর এখানে ম্যাথ আসছে কোনটা? আর এখানে ম্যাথ আসছে হচ্ছে এটা। ইঞ্জিনের দক্ষতা। ইঞ্জিনের দক্ষতা বের করা তো খুবই সহজ। এটা ইকুয়ালস টু হচ্ছে Q1 - Q2/Q1 ইন্টু 100। সূত্র পারো, আমি শুধু ক্যালকুলেশনটা করানোর জন্য দেখাচ্ছি। তাহলে 3400 জুল তাপ গ্রহণ করছিল, বর্জন করছিল হচ্ছে 2400 জুল, আর 3400 জুল হবে, আর এখানে হবে 100। 3400 থেকে 2400 গেলে থাকে 1000, আর নিচে থাকে হচ্ছে 3400, এখানে থাকে হচ্ছে 100। দেখো দুইটা শূন্য দুইটা শূন্য কাটা। এরপরে আমরা কি করবো? এরপরে চাইলে একটা কাজ করতে পারো, তুমি আন্দাজ করতে পারো। কিরকম? তোমরা তো জানো 3 × 33 কত? 3 × 33 হচ্ছে 99। তাহলে বলা যাবে 99 হয়, তাহলে কি বলা যাবে 100 কে 34 দিয়ে ভাগ করলে মোটামুটি 3 এর কাছাকাছি হবে। তাহলে 3 × 10 কত হয়? 30। এই দেখো অ্যান্সার 29। বুঝছো? তাহলে অ্যান্সার হচ্ছে 29। একজন বলছে ভাই 15 কত? 15 তো মুখস্থ, এটা তো সূত্র তাপ, এগুলো তো মুখস্থ। 22,68,000। চ্যাপ্টার 6 24-এর সি। এটা বুঝার কি আছে? বললামই তো, ওটা হচ্ছে মুখস্থ মান। আর্গ মানে আর্গের সংজ্ঞাটা বলা আছে আর কি। আচ্ছা, স্থির তড়িৎ। স্থির তড়িৎ থেকে তেমন কোনো অঙ্ক টঙ্ক আসে না। স্থির তড়িৎ থেকে সবচেয়ে বেশি আসে হচ্ছে থিওরি। স্থির তড়িৎ থেকে সবচেয়ে বেশি আসে হচ্ছে থিওরি। তবে অঙ্ক একটা নিয়ে তোমাদের অনেক বেশি প্যাচ লেগে যায়। কোন প্যাচটা? এই দেখো, এই অঙ্কটা দেখো, 27 এবং 28। এই অঙ্কের মধ্যে বলছে যে ধারকত্ব দুইটা একই অঙ্ক। স্থির তড়িতের অঙ্ক কঠিন লাগলে অঙ্ক দেখবা ভর্তি পরীক্ষাতে সহজ অঙ্ক আসে। ঠিক আছে? ভর্তি পরীক্ষাতে সহজ অঙ্কই আসে, এবং অঙ্ক তেমন একটা আসেই না বলা যায়। একটি পরিবাহীর ধারকত্ব হচ্ছে 40 ফ্যারাডে, 40 ফ্যারাডে। কত আধান প্রদান করলে বিভব 8 ভোল্ট হবে? চোখ বন্ধ করে ফ্যারাডে দেখলে আমরা কোন সূত্র বসাই? হাফ সিভি স্কয়ার। মনে হয় যে এটা ছাড়া দুনিয়াতে মানে ধারকত্ব নিয়ে আর কোনো অঙ্গ মানে সূত্রই নেই। হাফ সিভি স্কয়ার দিয়ে করি। হাফ সিভি স্কয়ার দিয়ে কি এটা আসলে হবে? হাফ সিভি স্কয়ার কিসের সূত্র? হাফ সিভি স্কয়ার হচ্ছে আমাদের ধারকের সঞ্চিত শক্তির সূত্র। এখন খেয়াল করে দেখো, এখানে সঞ্চিত শক্তি নিয়ে কোনো কথাবার্তা আছে না। আরেকটা সূত্র আছে কিন্তু আমাদের, কিউ ইকুয়ালস টু সিভি। কিউ মানে হচ্ছে চার্জ, সি মানে হচ্ছে ধারকত্ব, ভি মানে হচ্ছে বিভব পার্থক্য। তাহলে এইটা আসলে এইটা দেওয়া হবে, ওই যে আমাদের বলছে কত আধান মানে চার্জ, 40 × 8, তাহলে 4 × 32, তাহলে 320। ঠিক আছে? তাড়াহুড়া করা যাবে না পরীক্ষা হলে।
একটা ক্যাপাসিটর কাজ করে, এটা একটু বলতে চাই, এটা ম্যাথ না, তারপর তোমাদের ভেজাল লাগে। ধারকের ব্যবহারের মধ্যে 34 একটা কোশ্চেন আছে যে একটা ক্যাপাসিটর কোথায় কাজ করে। একটা ক্যাপাসিটর কাজ করছে এসি সার্কিটে। বাজারে তো অনেক গাইড আছে, অনেক কোচিং এরও গাইড আছে, অনেক কোচিং এর গাইডে কি করছে বুঝছো, এই যে বলছে যে ডিসি সার্কিট। তোমরা কি ধারকের ব্যবহার করছো? আমাদের বইতে ধারকের ব্যবহার 10টা পয়েন্ট, বইতে আছে 8টা, আমাদের কম্পিউটার বুকে দেখো 10টা পয়েন্ট, সবগুলো বই একসাথে করে দেওয়া আছে। ওখানে একটা পয়েন্ট আছে যতদূর মনে পড়ে, শেষে 6 নাম্বার দিকের পয়েন্ট একটা, যে বলা আছে যে ডিসি ব্লকিং হিসেবে কাজ করে, ডিসি ব্লকিং হিসেবে কাজ করে। অনেক কোচিং এ না বুঝা বলছে যে এটা আসলে